আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আজকে আমাদের বেসিক্যালি একটা এক্সট্রা ক্লাস আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের আমরা 7টা ক্লাস করছি, এইটা হিসাবে 8 নাম্বার লেকচার। তো 8 নাম্বার লেকচারে আমরা বেসিক্যালি আমাদের বাকি যা যা থিওরি অংশটুকু আছে ওই থিওরি অংশগুলো আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ কভার করে ফেলবো। ওয়ালাইকুম সালাম, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। সবাই জলদি জয়েন করে ফেলুক, আমরা আমাদের কথাবার্তা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা আছেন, সবাই আছেন আপনারা আমার সাথে, মানে আপনারা না থাকলে আমার থাকার তো আসলে কোনো যুক্তিই নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ। ওকে সাকিব, ঠিক আছে, সাকিব ভালো ভালো কথা বলছে, ঠিক আছে সাকিব, এইসব ভালো ভালো কথা শিখবো জিতবো গ্রুপে বলবি, ঠিক আছে। সায়ন্তিকা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ। না, আমি এখনো গরুর হাটে যাই নাই। কোন হোমওয়ার্ক বুঝেন নাই যেন? আগের ক্লাস করিনি, করবো কিনা। আমি খুবই অপছন্দ করি এই কমেন্ট, আগের ক্লাস করিনি করবো কিনা, ঠিক আছে। আবার প্রচন্ড অপছন্দের একটি কমেন্ট হচ্ছে এটা, মানে হ্যাঁ, আগের ক্লাসের সাথে অনেক কিছুরই মিল থাকবে, অনেক সামঞ্জস্য থাকবে, তারপরও করেন। ইশরাত প্রথম ক্লাস জয়েন করছেন, ওকে। হোমওয়ার্ক কোনটা পারেন নাই, কোন হোমওয়ার্কটা পারেন নাই? হোমওয়ার্ক তো সবগুলাই সহজ দিলাম, যে বুদবুদের আয়তন বৃদ্ধি বা হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন, সো এই সমস্ত টাইপেরই হোমওয়ার্কই তো দিছিলাম, ঠিক আছে। হ্যাঁ, চা খাবো, চায়ের জন্য বলছি, ঠিক আছে। অনেকদিন পর ক্লাস করছিস, জীবন যুদ্ধে হেরে যাচ্ছি, কি করব? ফার্স্টে নিজেকে বলতে হবে 10 বার, মিনিমাম 5 বার, 3 বার, আমি জীবন যুদ্ধে হেরে যাইতে চাই না, হারবো না, আমি ইনশাল্লাহ জয়ী হব। সো এই লাইনটা মাথার মধ্যে গাঁথেন, বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি জয়ী হইতে পারবেন। এরপরে নিজের কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি আসলে পিছায় পড়ছেন, বা কোন কোন বৈশিষ্ট্যের কারণে বা কোন কোন কাজের কারণে আপনি আসলে জীবন যুদ্ধে পিছায় পড়ছেন বা হেরে যাচ্ছেন বলে মনে করতেছেন, ওই কারণগুলা, ওই কাজগুলা রিপিট করেন না, ঠিক আছে। ওই কাজগুলা রিপিট করেন না। কিছু পার্টিকুলার আপনার হয়তো সিমটমস আছে, আপনি হয়তো লাইভ ক্লাস মিস দিচ্ছেন, আপনি হয়তো অনেক বেশি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছেন, সো কিছু না কিছু আছে, হয়তো বন্ধুদের সাথে বেশি আড্ডা দিচ্ছেন। সো এই সমস্ত জিনিসপত্র থেকে বের হয়ে আসেন, অ্যাভয়েড করেন, এবং যা এখন আপনার সামনে আছে, আপনার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে সেকেন্ড পেপারের বা সেকেন্ড ইয়ারের জার্নি অনেক ছোট। ফার্স্ট ইয়ারে যা টাইম পাইছেন, সেকেন্ড ইয়ারে তার চাইতে কম টাইম পাবেন। 2 দিন বাদে দেখবেন প্রি টেস্ট পরীক্ষা, আর কয়দিন পরে দেখবেন টেস্ট পরীক্ষা, হুট করে টেস্ট পরীক্ষা চলে আসবে, এবং সেকেন্ড ইয়ারে উঠা মানেই টেস্ট পরীক্ষা, লাইক 4 মাস 5 মাস পরেই আপনার টেস্ট পরীক্ষা হবে। সো এইটুকু সময়ের ভিতরে আপনার পুরো সিলেবাস কভার করতে হবে, কমপ্লিট করতে হবে। সো এই জায়গায় নিজেকে ফোকাস করেন, ঠিক আছে। ওকে, করেন ক্লাস করেন বস, ক্লাস করেন, ঠিক আছে। এই যে মানে আমার পছন্দের কমেন্ট, আগের ক্লাস করিনি, কি করব। ওকে, আমরা আজকে 3টা টপিক নিয়ে কথা বলবো। ফার্স্টে হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণ, এরপরে আমরা কথা বলবো হচ্ছে কৈশিকতা নিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিলারিটি। কৈশিক নল বলে একটা টপিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিলারি টিউব। হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায় বস, সবার কমেন্ট দেখা যায়, কোনো সমস্যা নাই। ঈদ আল্লাহ চাইলে এবার ইনশাল্লাহ আমি ঢাকাতেই করব, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ, এরকম একটা ছোট টপিক আছে আমাদের বইতে, যদিও এই টপিকের তেমন কোনো বিস্তারিত কথাবার্তা বলা নাই, শুধু খাড়ার উপরে 2টা সূত্র লেখা আছে। কৈশিকতা বইতে নাই, কিছু করার নাই, বইতে না থাকলে আমাদের পড়তে হবে, কারণ টপিকের ভিতরে আছে। আর কৈশিকতা বইতে থাকার কথা, কৈশিক নল বলে একটা টপিক আছে, সো কৈশিক নল যদি থাকে তাইলে আসলে কৈশিকতাও আছে, তো কোনো সমস্যা নাই, একই। আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ থিওরি সবটুকু কভার করব বলে আশা করতেছি। আগামীকালকে আপনারা অ্যাপে একটা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন, যেখানে বেসিক্যালি আমরা সবগুলা এমসিকিউ সলভ করে দিয়ে দিব, আর এরপরে আমাদের একটা সিকিউ সলভিং ক্লাস, সৃজনশীল সলভের ক্লাস, এরপরে গিয়ে আমাদের হচ্ছে একটা ওইটাকে আমরা কি বলতে পারি, অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস, ঠিক আছে। আচ্ছা, ওকে, চলেন আমরা ফার্স্টে হচ্ছে একটু স্পর্শকোণ নিয়ে কথা বলি। স্পর্শকোণ বা কন্টাক্ট অ্যাঙ্গেল,
সো আপনারা যদি কোনো একটা গ্লাস, এক গ্লাস পানি যদি থাকে এবং ওই এক গ্লাস পানিকে আপনি যদি খুব ক্লোজলি ভিজুয়ালাইজ করেন, এক গ্লাস পানিকে আপনি যদি কি করেন, আপনি যদি এক গ্লাস পানিকে খুব ক্লোজলি ভিজুয়ালাইজ করেন, তখন ব্যাপারটা কিরকম হবে? ধরেন এই যদি সেই গ্লাস হয়, আমি ধরে নিলাম এই হচ্ছে সেই গ্লাস এবং এই গ্লাসের মধ্যে কি আছে? এই গ্লাস ভর্তি মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ পানি আছে, ঠিক আছে? কৈশিক নল হিসেবে বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এর পর থেকে আরো ছোট করে আঁকবো। তো এখন খেয়াল করেন, এই যে আমি দুইটা নল আঁকতেছি, এই হচ্ছে একটা নল আমি আঁকলাম, নলটা আমি একটু চাপায় দেই, স্বাধীনতা যেহেতু আছে আমার, আমি ধরে নিলাম এই হচ্ছে আমার একটা নল, আর এর পাশাপাশি আমি ধরে নিলাম এই হচ্ছে একটা নল, ঠিক আছে? সো এইটা কিরকম নল? এটা হচ্ছে কাঁচের নল, এটা হচ্ছে কাঁচের নল, ঠিক আছে? এটা তো মোটা নল হয়ে গেছে। হ্যাঁ, একটু মোটা করে আঁকি আমরা, তাইলে আমাদের দেখতে সুবিধা হবে, তারপর দরকার লাগলে আমরা চিকন করে নিব। সো এই যে নলটা আছে, এই নলের ভিতরে কি আছে? নলটা হচ্ছে কাঁচের তৈরি এবং কাঁচের ভিতরে কি আছে? কাঁচের ভিতরে হচ্ছে আমরা পানি দিয়ে দিছি। কাঁচের ভিতরে কি করছি? কাঁচের ভিতরে পানি দিয়ে দিছি। সো একটু যদি জুম করে কাছ থেকে যদি দেখেন, তাইলে আপনি কি দেখবেন? এই পানিটা বেসিক্যালি এই রকম একটা আকৃতি তৈরি করে আছে। পানিটা ওই গ্লাসের ভিতরে বা টিউবের ভিতরে পানিটা কি করতেছে? পানিটা হচ্ছে এই রকম একটা কার্ভ তৈরি করে আছে, যেটা একটু উপরের দিকে উঠে যাইতে চাচ্ছে, যেটা একটু উপরের দিকে উঠে যেতে চাচ্ছে। সো কেন এটা একটু উপরের দিকে উঠে যাইতে চাচ্ছে? কারণটা কি? কারণটা হচ্ছে বেসিক্যালি এখানে তো দুই ধরনের পদার্থ আছে। এক ধরনের পদার্থ কি? কাঁচ। আরেক ধরনের পদার্থ কি? পানি। সো পানির অণুগুলা পরস্পরকে আকর্ষণ করবে, পানির অণুগুলা পরস্পরকে আকর্ষণ করবে। সো এই জন্য এদের মধ্যে কি কাজ করবে? এদের মধ্যে কাজ করবে হচ্ছে এক ধরনের সংশক্তি বল। এদের মধ্যে পানির অণুগুলোর মধ্যে কি কাজ করবে? পানির অণুগুলোর মধ্যে কাজ করবে হচ্ছে সংশক্তি বল। তো এই সংশক্তি বল কোন দিকে কাজ করবে? সংশক্তি বল কাজ করবে হচ্ছে পানির অণুগুলো একে অপরকে আকর্ষণ করতেছে। সো সংশক্তি বল কাজ করবে হচ্ছে ভিতরে, পানির অণুগুলোর ভিতরে সংশক্তি বল কাজ করবে হচ্ছে ভিতরে। আচ্ছা, দেখা যাচ্ছে না বোধহয়, আমি একটু জিনিসটা মুছে দেই। সো এইখানে এখানে সব পানির অণু আছে, আশা করি বুঝবেন। তো আমি এইখানে কি লিখছি? এইখানে লিখছি হচ্ছে সংশক্তি বল, ঠিক আছে? কোহেশন ফোর্স। আচ্ছা, এখন কাঁচও তো আছে, কাঁচের সাথে পানির কি থাকবে? কাঁচের সাথে পানির এক ধরনের আসঞ্জন বল থাকবে, কাঁচের সাথে পানির এক ধরনের আসঞ্জন বল থাকবে। সো কাঁচ কোথায়? কাঁচ তো হচ্ছে সাইডে। সো কাঁচ পানিকে কি করবে? টেনে নিতে চাইবে। কাঁচ পানিকে কি করবে? টেনে নিতে চাইবে। সো কাঁচ যখন পানিকে টেনে নিতে চাইবে, তখন আসঞ্জন বলের ডিরেকশনটা কি হবে? আসঞ্জন বলের ডিরেকশনটা হবে হচ্ছে এই দিকে। এই দিক বরাবর কি কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে হচ্ছে আসঞ্জন বল। এই দিক বরাবর কাজ করবে হচ্ছে আসঞ্জন বল। তাহলে পানি এবং কাঁচের ক্ষেত্রে ঘটনাটা কি হয়? পানি এবং কাঁচের ক্ষেত্রে ঘটনাটা হয় হচ্ছে এরকম, যে পানির সংশক্তি বলের মান অনেক কম। পানির ক্ষেত্রে কি হয়? পানির ক্ষেত্রে সংশক্তি বলের মান অনেক কম হয়, আসঞ্জন বলের মান অনেক বেশি হয়, ঠিক আছে? কাঁচের সাথে পানির আসঞ্জন বলের মান কি হয়? কাঁচের সাথে পানির আসঞ্জন বলের মান পানির অভ্যন্তরীণ সংশক্তি বলের চাইতে বেশি হয়। সো যেহেতু সংশক্তি বলের চাইতে আসঞ্জন বল বেশি, সংশক্তি বলের চাইতে আসঞ্জন বল বেশি, এই জন্য পাত্রের দেয়াল বেয়ে, পাত্রের গা বেয়ে পানি কি করবে? পাত্রের গা বেয়ে পানি বেসিক্যালি এইভাবে একটু উঠে যাইতে চাইবে। পাত্রের গা বেয়ে পানি বেসিক্যালি এইভাবে একটু উঠে যাইতে চাইবে, উঠে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করবে, ঠিক আছে? সো এই যে সিনারিওটা ঘটতেছে, পাত্রের দেয়ালে পানি লেগে থাকে, পাত্রের দেয়ালে বা কাঁচের দেয়ালে, কাঁচের গ্লাসের মধ্যে পানির ফোঁটা লেগে থাকে। সো এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? এই ঘটনাটাকে আমরা বলতে পারি হচ্ছে তরল বা পানি। তরল বলতে তো এখানে আমরা পানি ব্যবহার করছি। তরল বা পানি কি করে? তরল বা পানি হচ্ছে কাঁচকে ভেজায়। তরল বা পানি কি করে? তরল বা পানি হচ্ছে কাঁচকে ভেজায়, ঠিক আছে? আচ্ছা, সো এইটা গেল হচ্ছে পানির ঘটনা। এটা গেল কার কথা? এটা গেল হচ্ছে পানির ঘটনা।
এবার এই পাশে আমি চিন্তা করলাম আপনাদের অনেকের বাসায় থার্মোমিটার আছে, আপনারা কাঁচের তৈরি ওই থার্মোমিটারের মধ্যে যেমন ধরেন এক গ্লাস পানি খাওয়ার পরে বা পানি ঢেলে ফেলার পরে গ্লাসের গায়ে পানির ফোঁটা লেগে থাকতে দেখা যায়, কিন্তু আপনি একটা থার্মোমিটারকে আপসাইড ডাউন করেন, উপর থেকে নিচ করেন, যা খুশি তাই করেন, আপনি কিন্তু পুরা থার্মোমিটারের মধ্যে কোনো জায়গায় এক বিন্দু পারদ লেগে আছে এরকম তুমি দেখবা না। পারদ কখনো কাঁচের গায়ে ওইভাবে লেগে থাকে না। সো কাঁচ এবং পারদ এদের মধ্যে তাইলে সম্পর্কটা হয়ে যাচ্ছে কি, একটু ভিন্ন। কাঁচ আর পারদকে নিয়ে একটু ভিন্ন ঘটনা ঘটতেছে। তো কাঁচ আর পারদকে নিয়ে কি ভিন্ন ঘটনা ঘটতেছে? কাঁচ আর পারদ, কাঁচের মধ্যে যখন তুমি পারদকে রাখবা তখন পারদটা এইরকম একটা শেপ তৈরি করবে। পানি কি করছিল? পানি কাইন্ড অফ এইরকম একটা অবতল শেপ তৈরি করছিল। এরকম একটা অবতল শেপ তৈরি করছিল। কিন্তু পারদ কি করবে? পারদ হচ্ছে এইরকম একটা উত্তল শেপ তৈরি করবে। পারদ কি করবে? পারদ হচ্ছে এরকম একটা উত্তল শেপ তৈরি করবে, উত্তল। তো কাহিনীটা কি ঘটতেছে? কাহিনীটা ঘটতেছে হচ্ছে পারদের মধ্যে তো এক ধরনের সংশক্তি বল আছে। পারদের মধ্যে পারদগুলা কোথায় চলে গেছে? পারদগুলা তো এখন আকর্ষণ করে কোথায় উঠে গেছে? উপরের দিকে উঠে গেছে। তাহলে সংশক্তি বলটা কোন দিকে? সংশক্তি বলটা হচ্ছে উপরের দিকে। আর ঠিক তার বিপরীত দিকে কাঁচ ওকে কি করতে চাইতেছে? কাঁচ ওকে একটা আসঞ্জন বল দিতে চাইতেছে বা দিচ্ছে। কাঁচ ওকে একটা আসঞ্জন বল দিচ্ছে। কিন্তু এখানে কাহিনীটা কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে সংশক্তি বলের মান অনেক বেশি। পারদের যে সংশক্তি বল, পারদের যে নিজস্ব আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান অনেক বেশি। সো পারদের ক্ষেত্রে সংশক্তি বল আসঞ্জন বলের চাইতে অনেক বেশি। তো এই কারণেই আমরা হচ্ছে কখনো কোনো কাঁচের দেয়ালের গায়ে বা কাঁচের নলের গায়ে এক ফোঁটা পারদও লেগে থাকতে দেখব না। সব সময় পারদ কি করবে? নিজেদের কাছাকাছি গিয়ে লেগে থাকতে চাইবে। তো এই কারণে আমরা বলতে পারি হচ্ছে তরল বা যে কোনো তরলের ক্ষেত্রে যদি এরকম ঘটে, তরল বা পারদ যাই বলি না কেন, সেইটা হচ্ছে কাঁচকে ভিজায় না। তো এই হচ্ছে দুইটা ঘটনা মনে থাকবে। যখন হচ্ছে আসঞ্জন বলের মান যখন বেশি হবে তখন তরল কি করবে? তরল হচ্ছে কাঁচকে ভিজাবে। আসঞ্জন বলের মান যখন বেশি হবে তখন হচ্ছে তরল কাঁচকে ভিজাবে। আর যদি সংশক্তি বলের মান বেশি হয় তাহলে তরল হচ্ছে কাঁচকে ভিজাবে না। ঠিক আছে? ওকে, এইটা আমাদের প্রথম স্লাইড। আমরা খুব বেশি কিছু পড়াশোনা করি নাই। এইটুকু বুঝতে পারছি সবাই? ওকে, আহনাফ, শুরুর ক্লাসে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। 5 নাম্বার ক্লাসটা দেখো, তাইলে তুমি সংশক্তি বল আর আসঞ্জন বল বুঝবা। মানে আমরা তো একটা ধারাবাহিকতায় আছি। আসঞ্জন মানে দুইটা ভিন্ন পদার্থের বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেইটাকে বলে হচ্ছে আসঞ্জন বল। ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে একটু আসেন, আমরা একটু কারিগরি করি। তো কি কারিগরি করব? কারিগরি করতে গিয়ে আমরা এইখানে চলে আসলাম। এইখানে চলে এসে আমি আচ্ছা, কাঁচ আর পানি থাকুক, এখানে আসঞ্জন মুছে দিলাম, এখানে আসঞ্জন মুছে দিলাম, এখানে সংশক্তি মুছে দিলাম, কাঁচ আর পারদ থাকুক। এই ওকে, ফাইন। তাহলে এখন খেয়াল করেন আমরা বেসিক্যালি কি চাই? আমরা বেসিক্যালি হচ্ছে স্পর্শকোণ বা কন্টাক্ট অ্যাঙ্গেল বলে একটা জিনিস চাই। স্পর্শকোণ বা কন্টাক্ট অ্যাঙ্গেল। তাহলে এবার একটু জুম করি এই ছবিটাকে। সো যদি একটু জুম করি, তো এই জুমের দিকে তাকাও সবাই। এই যে জুম করছি, এই জুমটার দিকে দেখো সবাই। এই যে আমি জুম করে ফেলছি এই ছবিটাকে। তাহলে এই ছবিটায় দেখো বেসিক্যালি সংশক্তি বল আর আসঞ্জন বল তো একই সরল রেখায় কাজ করতেছে। সংশক্তি বল আর আসঞ্জন বল একই সরল রেখায় কাজ করতেছে, একজন বাইরের দিকে, একজন
ভিতরের দিকে। সো এই যে বল দুইটা যেই সরল রেখা বরাবর আছে সেইটাকে আমরা কি বলতে পারি না যে এটা হচ্ছে কঠিন আর তরলের স্পর্শতল? এই যে এই লাইনটা আছে আর এই লাইনটা আছে, এই দুইটা লাইনরে যদি আমি বাদ দেই, বাদ দিয়ে যদি আমি এই রকম একটা লাইনের কথা চিন্তা করি, বেসিক্যালি এইটাই তো ছিল সংশক্তি বল আর আসঞ্জন বলের লাইন। এই দিকে বাইরের দিকে কে কাজ করছিল? বাইরের দিকে কাজ করছিল হচ্ছে আসঞ্জন বল, আর ভিতরের দিকে কে কাজ করছিল? ভিতরের দিকে কাজ করছিল হচ্ছে সংশক্তি বল। ভিতরের দিকে কাজ করছিল কে? ভিতরের দিকে কাজ করছিল হচ্ছে সংশক্তি বল। তো আলটিমেটলি ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে হচ্ছে এই রকম যে এই মনে করি হচ্ছে তরলের লেয়ার ছিল, এই মনে করি কি ছিল? তরলের লেয়ার ছিল। আর মনে করি কঠিন বস্তুটা কোথায়? কঠিন বস্তুটা হচ্ছে এই পাশে। কঠিন বস্তুটা কোথায়? কঠিন বস্তুটা হচ্ছে এই পাশে। তাহলে এখন খেয়াল করেন, খেয়াল করেন কঠিন এবং তরলের, কঠিন এবং তরলের স্পর্শতলে, কঠিন এবং তরলের স্পর্শতলে তরলের অভ্যন্তরে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না? কঠিন এবং তরলের স্পর্শতলে তরলের অভ্যন্তরে একটা অ্যাঙ্গেল তৈরি করছে কিনা বোঝা যায়? কঠিন এবং তরলের স্পর্শতলে তরলের অভ্যন্তরে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই অ্যাঙ্গেলটাকেই আমরা বলি হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল, বা যেইটাকে বলা যায় হচ্ছে কি স্পর্শকোণ। কন্টাক্ট অ্যাঙ্গেল বা যেটাকে আমরা বলি হচ্ছে স্পর্শকোণ। তাহলে কন্টাক্ট অ্যাঙ্গেল কই হবে? কন্টাক্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে, মনোযোগ দিয়ে শোনেন, কঠিন এবং তরলের স্পর্শতলে তরলের অভ্যন্তরে। কন্টাক্ট অ্যাঙ্গেল কই হবে? কন্টাক্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে তরলের অভ্যন্তরে যেই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণ। সো এইখানের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, কন্টাক্ট অ্যাঙ্গেল স্পর্শকোণ। এবং এটা কার ক্ষেত্রে ছিল? কাঁচ এবং পানির ক্ষেত্রে। কাঁচ এবং পানির বৈশিষ্ট্য কি ছিল? কাঁচ এবং পানির বৈশিষ্ট্য ছিল এরা হচ্ছে ভিজায় না, মানে পানি হচ্ছে কাঁচকে ভিজায় না। তো যেই সমস্ত তরল পদার্থ পাত্রকে ভিজায় না, হ্যাঁ তরল বাঁকা বাঁকা ভাবে থাকে কোনো সরু নালিকার ভিতরে বা গ্লাসের ক্ষেত্রে হয়তো অত বেশি ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায় না, কিন্তু যেহেতু কাঁচের আকর্ষণ বলের মান পানির প্রতি বেশি, পানি নিজেদের মধ্যে যদ্দূর আকর্ষণ বলে থাকে, কাঁচ ওকে আরো বেশি আকর্ষণ করে। সো এই আকর্ষণ বলের কারণে পানিটা কি হয়? পানিটা এরকম বাঁকা হয়ে উপরের দিকে উঠে যায়, একটু আলতু উঠে যায়, এত ঢেউ খেলে না, আমরা অনেক জুম করে দেখতেছি। সো যে সমস্ত তরল পাত্রকে ভিজায় না, যে সমস্ত তরল পাত্রকে ভিজায় না, তাদের জন্য স্পর্শ কোণের মান 90 ডিগ্রি এর কম, তার মানে হচ্ছে বেসিক্যালি সূক্ষ্ম কোণ। যে সমস্ত তরল পাত্রকে ভিজায় না, যে সমস্ত যে সমস্ত তরল পাত্রকে ভিজায়, মাই ব্যাড, ভুল বলছি, থ্যাংক ইউ সো মাচ। যেই সমস্ত তরল পাত্রকে ভিজায়, পানি তো পাত্রকে ভিজায়, পানি কাঁচকে ভিজায়, যে সমস্ত তরল পানিকে ভিজায়, এক্স্যাক্টলি পানি কাঁচকে ভিজায়, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো যে সমস্ত তরল হচ্ছে পাত্রকে ভিজায়, অর্থাৎ আসঞ্জন বলের মান সংশক্তি বলের চাইতে বেশি, তাদের ক্ষেত্রে কন্টাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণের মান কি হবে? কন্টাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণের মানটা হবে হচ্ছে 90 ডিগ্রি কম বা সূক্ষ্ম কোণ। আর যদি আমরা চলে আসি হচ্ছে পারদের কাছে, তো এই ছবিটাও একটু বড় করি। সো পারদের কাছে যদি চলে আসি, তাইলে খেয়াল করেন লাইন তো আমার দুইটা, এই একটা লাইন, সো এই লাইনটা ফালাই দিলাম, এই একটা লাইন, এই লাইনটা ফালাই দিলাম, তার বদলে মনে করেন আমি দিলাম এই সেই লাইন। তো এই যে লাইনটা আছে, সো এই লাইন বরাবর একদিকে যাচ্ছিল সংশক্তি বল, একদিকে যাচ্ছিল আসঞ্জন বল। তাহলে এইটাই কি কঠিন এবং তরলের স্পর্শতল। সো কঠিন এবং তরলের স্পর্শতলে তরলের অভ্যন্তরে যেই কোণ তৈরি করবে, তরলের অভ্যন্তরে যেই কোণ তৈরি করবে, সেটাকেই আমরা কি বলবো? সেইটাকেই আমরা বলবো হচ্ছে তার স্পর্শকোণ। এবং যেহেতু পারদ হচ্ছে পাত্রকে
ভিজায় না, যেহেতু পারদ হচ্ছে পাত্রকে ভিজায় না, তাহলে স্পর্শকোণের মান 90 ডিগ্রি এর চাইতে বড় হবে, তার মানে হবে হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, 90 ডিগ্রি এর চাইতে বড় হবে, তাইলে হবে হচ্ছে স্থূলকোণ। তো দুইটা কেস আমরা দেখলাম, স্পর্শকোণ সম্পর্কে আমাদের আইডিয়া হইল। খুব কোণের মান কখনো পাত্র আর তরলের সাথে বেসিক্যালি এটা তো পাত্র আর তরলের সাথে, তো স্পর্শকোণের মান বেসিক্যালি 0 ডিগ্রি হওয়া পসিবল যদি হচ্ছে একদম অনুভূমিক ভাবে থাকে, তখন 0 ডিগ্রি হওয়া পসিবল। ঠিক আছে, না 180 ডিগ্রি হইতে পারে না বস, 180 ডিগ্রি হইতে পারে না। ঠিক আছে, স্পর্শকোণের কিছু ডিপেন্ডেন্সির কথাবার্তা বলা আছে। সো খেয়াল করেন, সংশক্তি বল এবং আসঞ্জন বল। সো এখানে এই ডেটাগুলা যে তোমার মুখস্থ রাখতে হবে এইরকম কোনো ব্যাপার নাই, বাট তারপরও জেনে রাখলে ভালো, লস নাই। হ্যাঁ, অনুভূমিক থাকবে। যখন সংশক্তি বলের মান কি হবে? সংশক্তি বলের মান √2 ইন্টু আসঞ্জন বল হবে। সংশক্তি বলের মান আসঞ্জন বলের কি হবে? √2 গুণ হবে। তখন অবক্ষেপ হয় না বা অধিক্ষেপ হয় না, মানে পানি উপরের দিকেও উঠে না, পানি নিচের দিকেও নামে না, পানি উপরেও উঠে না, পানি নিচেও নামে না। সো পানি কিভাবে থাকে? পানি থাকে হচ্ছে, বা তরল থাকে হচ্ছে অনুভূমিক ভাবে। তরল কিভাবে থাকে? তরল থাকে হচ্ছে অনুভূমিক ভাবে। তখন থিটার মান কত? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। থিটার মান কত? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। সো এইটা কার ক্ষেত্রে ঘটে জানো? এইটা ঘটে হচ্ছে একদম পরিষ্কার কাঁচ। এইটা সম্পর্ক বাবু, এই সম্পর্ক বের করা হয়েছে যে সংশক্তি বল আর আসঞ্জন বলের অনুপাত যদি √2 এর চাইতে বেশি হয় তাইলে একরকম ভ্যালু, √2 এর চাইতে কম হয় তাইলে একরকম ভ্যালু, যদি √2 গুণ হয় তাইলে একরকম ভ্যালু। ঠিক আছে, অনুভূতি এর বাস্তব উদাহরণ বুঝি নাই। ওকে, হ্যাঁ, এসএস নিতে চাইলে নিতে পারেন, বাট এই জিনিস তো আমাদের স্লাইডে থাকবে, সো এসএস নেওয়া এত নেসেসারি কেন? সো এই যে কেসটার কথা বলা হয়েছে, এই কেসটা আসলে কিরকম? এই কেসটা আসলে এরকম যে কোনো একটা তরল, মানে কোনো একটা পাত্রের মধ্যে তরল বেসিক্যালি এইভাবে আছে। কোনো একটা পাত্রের মধ্যে তরল বেসিক্যালি কি আছে? তরল বেসিক্যালি সম্পূর্ণ অনুভূমিক ভাবে আছে। √2 কেন, এটার প্রমাণটা আমার এক্স্যাক্টলি জানা নাই, আমি জেনে জানাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল প্রুফ থেকে আসছে। এক্সপেরিমেন্ট করে এটা প্রুফ করে পাওয়া গেছে যে √2 গুণের চাইতে বড় হইলে একরকম সম্পর্ক, √2 গুণের সমান হইলে একরকম সম্পর্ক, √2 এর কম হইলে একরকম সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, যদি সংশক্তি বলের মান √2 গুণ অফ আসঞ্জনের চাইতে বেশি হয় তখন কি হয়? তখন হচ্ছে অবক্ষেপ হয়। অবক্ষেপ মানে কি? তরল হচ্ছে নিচে নেমে যায়, তখন দেখতে উত্তল হয়। এইটার এক্সাম্পল কি? এইটার এক্সাম্পল গুলা একটু লিখে রাখতে পারি আমরা। এক্সাম্পল গুলা দেখলে, এইটার এক্সাম্পল কি হইতে পারে? এইটার এক্সাম্পল হইতে পারে হচ্ছে কাঁচ এবং পারদ। এইটার এক্সাম্পল কি? এইটার এক্সাম্পল হচ্ছে কাঁচ এবং পারদ। প্রথমটার এক্সাম্পল কি? প্রথমটার এক্সাম্পল হচ্ছে পরিষ্কার কাঁচ। পরিষ্কার কাঁচ, বিশুদ্ধ পানি। পরিষ্কার কাঁচ এবং বিশুদ্ধ পানি। আর একদম নিচে যেটা বলছে যে সংশক্তি বলের মান যদি আসঞ্জন বলের চাইতে কম হয় তখন কি হয়? তখন থিটার ভ্যালু হচ্ছে সূক্ষ্মকোণ হয়। সো এইটার এক্সাম্পল কি? এইটার এক্সাম্পল হচ্ছে নরমাল কাঁচ এবং পানি। যে কোনো নরমাল কাঁচ এবং পানি হচ্ছে এই সম্পর্ক মেনটেন করে থাকবে। ঠিক আছে, ওকে, ফাইন। অ্যাপ আপডেট দেওয়ার পরে কি সমস্যা হয়েছে জানি না বস, একটু ঘাটাঘাটি করে দেখেন, ঠিক হয়ে যাবে। নাইলে 16780-তে কল দিয়ে বললেন যে আমাদের
সমস্যা হচ্ছে বা কিছু একটা। প্রথমটায় সংশক্তি সমান আসঞ্জন হয়, মানে সংশক্তি সমান আসঞ্জন হয় বলতে দেখাইতে যাচ্ছে √2 গুণ, দেখাইতে যাচ্ছে √2 গুণ, তার মানে সংশক্তি বল আসঞ্জন বলের চাইতে একটু বেশি, কিন্তু সরাসরি সে এখানে পৃষ্ঠ টান দিয়ে টানতে পারবে না আর কি, সরাসরি ও পানিটাকে টানতে পারবে না, যেহেতু সম্পর্কটা অনুপাতটা বের করা হয়েছে √2 গুণ হয়। পারদে অবতল হয় না তো? না, পারদে অবতল কেন হবে? পারদে অবতল কেন হবে? পারদে হয় হচ্ছে উত্তল। আমরা পারদকে দেখছিলাম, আমরা পারদকে দেখছিলাম, এই যে এইটার ক্ষেত্রে খেয়াল করো, অবতল কার ক্ষেত্রে হয়? অবতল হয় হচ্ছে পানির ক্ষেত্রে। অবতল কার ক্ষেত্রে হয়? অবতল হয় হচ্ছে পানির ক্ষেত্রে। আর উত্তল কার ক্ষেত্রে হয়? উত্তল হয় হচ্ছে পারদের ক্ষেত্রে। উত্তল হয় হচ্ছে পারদের ক্ষেত্রে। ঠিক আছে? সংশক্তি বল আসঞ্জন বলের সমান হইলেও বেসিক্যালি হ্যাঁ অনুভূমিক ভাবে থাকারই কথা, অনুভূমিক ভাবে থাকার কথা না। 90 ডিগ্রি তো থাকা পসিবল না ভাই, যদি টাচ করে থাকে 90 ডিগ্রি তো কখনো হওয়া পসিবল না, 90 ডিগ্রি কখনো পসিবল না। ঠিক আছে? আচ্ছা, পানিতেও অনেক সময় অনুভূমিক থাকে না, পানিতে অনেক সময় উত্তল থাকে না। কে বলছে পানিতে উত্তল থাকে? পানি কখনো এইভাবে থাকে না, পানি কখনো এইভাবে থাকে না, পানি কখনো এই শেপ মেনটেন করে থাকতে পারে না, পানি কখনো এই শেপ মেনটেন করে থাকতে পারে না। ঠিক আছে? হ্যাঁ সমতল হবে, সমতল তো হবে, সমতল হওয়ার কাহিনী বলে দিলাম তো, যখন হচ্ছে বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাঁচ হবে। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাঁচ, বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাঁচ হইলে তখন অনুভূমিক ভাবে থাকবে, তখন এই যে অনুভূমিক ভাবে থাকবে বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাঁচ হইলে। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, তাহলে যেই জিনিসপত্রগুলো দেখছি এদের একটু সংজ্ঞা টঙ্গা যদি আমরা একটু পড়ে আসি। সো সংজ্ঞায় কি বলা হয়েছে? স্পর্শকোণের সংজ্ঞায় বলা হয়েছে কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, বক্র তরল তলে, তরলের তল তো বক্র, তো বক্র তরল তলে অঙ্কিত স্পর্শ কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যেই কোণ উৎপন্ন করে। তাহলে দেখো তিনটা জিনিস আছে। ফার্স্ট কথা কি? ফার্স্ট কথা হচ্ছে কঠিন এবং তরলের স্পর্শতলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের অভ্যন্তরে বা তরলের ভেতরে যেই কোণ উৎপন্ন করে তাকে কঠিন এবং তরলের মধ্যকার স্পর্শকোণ বলে। এবং স্পর্শকোণ ব্যাপারটা তরলের উপরও ডিপেন্ড করে, পাত্রের উপরও ডিপেন্ড করে, পাত্র এবং তরল দুই ভাবেই দুইটার উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা ওকে, সো এখানে বলে দেওয়া হয়েছে যে যখন হচ্ছে পানি, পানি যখন থাকবে কাঁচের ভিতরে তখন সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ, আর পারদ যখন হবে, সো পারদের সময় হবে কি? পারদের সময় হবে হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে? আচ্ছা ওকে, এইটুকু পর্যন্ত বুঝছি। এখানে স্পর্শকোণের কিছু নির্ভরশীলতা বলা আছে, স্পর্শকোণের কিছু নির্ভরশীলতা বলা আছে, কঠিন এবং তরলের প্রকৃতির উপর নির্ভর করে, তরলের মুক্ত তলের উপরস্থিত মাধ্যমের উপর নির্ভর করে। যেমন পারদের উপর বায়ু থাকলে পারদ এবং কাঁচের স্পর্শকোণ যা হবে, পারদের উপর পানি থাকলে স্পর্শকোণ তার থেকে আলাদা হবে। ঠিক আছে? সো শুধুমাত্র যে কঠিন এবং তরলের উপর ডিপেন্ড করতেছে এরকম না, এই পাশে কি আছে, এই পাশে কি মাধ্যম আছে এইটার উপরও ডিপেন্ড করে। বাইরে কি আছে, বাইরে ধরো বায়ু আছে তখন স্পর্শকোণ একরকম হবে, বাইরে হচ্ছে কাঁচ আছে বা পানি আছে বা অন্য কিছু আছে, গ্লিসারিন আছে, তখন স্পর্শকোণ আরেক রকম হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? কঠিন এবং তরলের বিশুদ্ধতার উপরও ডিপেন্ড করে। তরল যদি বিশুদ্ধ না হয় বা কঠিন পদার্থের পৃষ্ঠে কিছু থাকলে স্পর্শকোণ পরিবর্তিত হয়ে যায়। যেমন এই যে এখানে বলে দিছে কি, বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাঁচের মধ্যকার স্পর্শকোণ প্রায় শূন্য। বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাঁচের মধ্যকার স্পর্শকোণ প্রায় শূন্য, কিন্তু কাঁচে সামান্য পরিমাণেও তৈলাক্ত পদার্থ থাকলে স্পর্শকোণের মান বৃদ্ধি পায়। ঠিক আছে? আচ্ছা, সমতল কাঁচের পাত্রে পানি উত্তল ভাবে থাকে। সমতল কাঁচের পাতে মানে তুই একটা প্লেটের উপর পানি রাখছস,
বাবু ওইটা তো পৃষ্ঠটানের জন্য থাকে। তুমি যদি এই কথা বলতে চাও, সুভানা না কে যেন জিজ্ঞেস করলা যে এইটা যদি একটা প্লেট হয় বা টেবিলই যদি হয়, এখানে পানির ফোঁটা এইভাবে থাকে, তুমি কি এইটার কথা বলতেছো? এইটা তো থাকে পৃষ্ঠটানের জন্য। মানে যে কোনো কিছু, সেটা পানি হোক, সাবানের বুদবুদ হোক, সবকিছু এরকম রাউন্ড শেপ থাকে কেন? সবকিছু এরকম রাউন্ড শেপ থাকে হচ্ছে মানে ওর পৃষ্ঠটানের জন্য। সবকিছু রাউন্ড শেপে থাকে পৃষ্ঠটানের জন্য। আমরা বলছি কোনো একটা পাত্রের ভিতরে পানি আছে, কোনো একটা পাত্রের ভিতরে, একটা বালতির মধ্যে, একটা ড্রামের মধ্যে, একটা গ্লাসের মধ্যে, যে কোনো একটা পাত্রের মধ্যে পানি আছে, ঠিক আছে? গ্লাস ভর্তি পানি কখনো উত্তল থাকে না। গ্লাস ভর্তি পানি কখনো উত্তল থাকে না। পানি সবসময়, বেশিরভাগ ক্ষেত্রেই পানি থাকে হচ্ছে এরকম অবতল। পানি সবসময় থাকে হচ্ছে এরকম অবতল, ঠিক আছে? স্পর্শকোণ, পারদের স্পর্শকোণটাই বোধহয় সর্বোচ্চ 139 বা 140 ডিগ্রি। পারদের স্পর্শকোণ, পারদ এবং কাঁচের, পারদ এবং কাঁচের যে স্পর্শকোণ, পারদ এবং কাঁচের যে স্পর্শকোণ, এইটার ভ্যালুই মোস্ট প্রবাবলি সর্বোচ্চ। কাঁচ এবং পারদ, কাঁচ এবং পারদের যে স্পর্শকোণ আছে সেইটা মোস্ট প্রবাবলি 139 ডিগ্রি বা 140 ডিগ্রি এর মতো। এইটাই মোস্ট লাইকলি সর্বোচ্চ, ঠিক আছে? সেইটা আসলে স্টিল এবং পানির সংশক্তি এবং আসঞ্জন বলের উপর ডিপেন্ড করবে। স্টিল এবং পানির সংশক্তি আসঞ্জন বলের উপর ডিপেন্ড করবে। বেসিক্যালি পানি হচ্ছে এমন একটা বিষয়, পানি হচ্ছে এমন একটা পদার্থ যার সংশক্তি বলের মান অনেক কম। পানি যে কোনো পদার্থের সাথে লেগে থাকতে পারে, পানি যে কোনো পদার্থের সাথে লেগে থাকতে পারে। পানি নর্মালি কাঁচের সাথেও লেগে থাকে, প্লাস্টিকের সাথেও লেগে থাকে, স্টিলের সাথেও কিছু মাত্রায় লেগে থাকতে পারে। থিটার ম্যাক্সিমামের কোনো দরকার নাই। থিটা ম্যাক্সিমাম কত এটা তোমাকে কোথাও জিজ্ঞেস করবে না, আর এরকম কোনো রেঞ্জ নাই যে থিটা ম্যাক্সিমাম কত হইতে পারে। থিটার মান বাড়ানো যাইতে পারে, কমানো যাইতে পারে। এই যে এতগুলা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলোর উপর বেস করে থিটার মান ডিপেন্ড করতে পারে, ঠিক আছে? কচু পাতার উপর পানি ভেসে থাকে, কচু পাতার উপর পানি এরকম গোল্লা গোল্লা হয়ে থাকে কেন? কারণ ওর পৃষ্ঠটানের কারণে। বা বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টির ফোঁটাগুলা তখন সব এইভাবে পড়ে। তো বৃষ্টির ফোঁটাগুলা সব এইভাবে কেন পড়ে? বেসিক্যালি ওর পৃষ্ঠটানের কারণে। ওরা সারফেস ছোট করে ছোট করে রাখে, সারফেস ছোট করে রাখে, ঠিক আছে? আচ্ছা, কৈশিকতা, কৈশিকতা বলতে আমরা কি বুঝি? কৈশিকতা বলতে ধরেন আমি যদি একটা গাছের কথা চিন্তা করি, ঠিক আছে? আমি একটা গাছের কথা চিন্তা করলাম। এখন গাছ কি করে? গাছ হচ্ছে ওর শিকড় দিয়ে, গাছ হচ্ছে ওর শিকড় দিয়ে কি করে? শিকড় দিয়ে ও হচ্ছে পানি বা অন্যান্য যেসব দ্রব্য ওর দরকার, জৈব এবং রাসায়নিক দ্রব্য, সেগুলা সে হচ্ছে শোষণ করে। তো এই যে গাছ হচ্ছে এই প্রক্রিয়ায় শোষণ করতেছে, তো এইটা বেসিক্যালি এক ধরনের কৈশিক নালীর মতো কাজ করে। আমাদের যেই গাছের, আমাদের না, আমাদের শরীরেও কৈশিক নালী আছে, সেটার দিকে পরে আসতেছি। বাট গাছের যে শিকড়গুলো আছে, এটা বেসিক্যালি কৈশিক নালীর মতো কাজ করে। আচ্ছা, অথবা তোমরা হচ্ছে কেরোসিনের প্রদীপ দেখছো কখনো? কেরোসিনের কুপি বাতি বা কেরোসিনের প্রদীপ, যাই বলি না কেন, তো একটা কেরোসিনের প্রদীপ বা একটা কেরোসিনের কুপি বাতি যদি এরকম হয়, যে কুপি বাতিটা হচ্ছে এইরকম, এইখানে একটা সলতে আছে, এইখানে কি আছে? এইখানে একটা সলতে আছে। এই সলতেটা উপরে যায় কি করতেছে? উপরে যায় এই সলতেটা মনে করো হচ্ছে আগুন জ্বালাচ্ছে, উপরে যায় সলতেটা হচ্ছে আগুন জ্বালাচ্ছে। এখন কেরোসিন কোথায়? কেরোসিন তো মনে করো নিচে। কেরোসিন কোথায়? কেরোসিন তো হচ্ছে নিচের যেই চেম্বারটা আছে, নিচের এই চেম্বারে। তাইলে এখন উপরে আগুন জ্বলতেছে কিভাবে? উপরে আগুন জ্বলতেছে কিভাবে? তো এই যে সুতাটা আছে, বা এটা হারিকেনের সাথেও হবে, এই যে সুতাটা আছে, এই সুতাটা বেসিক্যালি কি করতেছে? সুতাটা হচ্ছে ধীরে ধীরে এই পানিটাকে বা ভিতরের তরলটাকে হচ্ছে শোষণ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি? সো
এইটার ভিতরেও কি আছে, এইটার ভিতরেও কৈশিক নলের ব্যাপার আছে, এইটার ভিতরেও কৈশিক নলের ব্যাপার আছে। এবং আমাদের শরীরের যেই রক্ত নালিকাগুলো আছে, ঠিক আছে, রক্তনালিকা আমি আঁকার দিকে গেলাম না, বায়োলজি আঁকতে গেলে আমার খবর হয়ে যাবে, তো তোরা এটা ভালো বুঝতে পারবি। আমাদের শরীরে যে শিরা আছে, ধমনী আছে, তো এই শিরা ধমনীগুলাও কি করে, শিরা ধমনীগুলাও সারা শরীর থেকে ব্লাড নেয়, হার্টে পৌঁছায়, আবার হার্ট থেকে ব্লাড নেয়, সারা শরীরে পৌঁছায়, ঠিক আছে। স্পিরিট ল্যাম্পেও একই কাজ হয়। তো এই যে রক্ত নালিকাগুলো আছে, এই রক্ত নালিকাগুলাও এক ধরনের কৈশিকতা ধর্ম প্রদর্শন করে, এক ধরনের কৈশিকতা ধর্ম প্রদর্শন করে। স্পর্শকোণের নির্দিষ্ট কোনো সীমা নাই, ঠিক আছে। ওকে, ফাইন। সো কৈশিকতা ব্যাপারটা বুঝতে পারছি যে কোনো একটা চিকন নালিকার ভিতর দিয়ে, সূক্ষ্ম জালিকার ভিতর দিয়ে তরল পদার্থ নিচের থেকে উপরে যায় বা এক প্রান্ত থেকে এক প্রান্তে যায়, এই ঘটনাটাকে কি বলে, এই ঘটনাটাকে বলে হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারিটি, কৈশিকতা বা ক্যাপিলারিটি, ঠিক আছে। আচ্ছা, কৈশিকতা মানে কি, কৈশিকতা মানে হচ্ছে এইটাই যে কোনো একটা সূক্ষ্ম নালিকা, কোনো একটা সূক্ষ্ম নালিকার ভিতর দিয়ে তরল পদার্থকে শোষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যেই প্রক্রিয়া, যেই ঘটনা, সেটাকেই বলে হচ্ছে কৈশিকতা। আমরা যদি কৈশিকতার ডেফিনেশন পড়ি, না এটা অবশ্য কৈশিক নলের ডেফিনেশন দেওয়া আছে, কৈশিকতার ডেফিনেশন ওইভাবে আমাদেরকে বলা নাই, বাট কৈশিকতা মানে ঘটনা এইটাই। কৈশিকতার ঘটনাটা কি, যে গাছ শিকড় থেকে হচ্ছে পানি শোষণ করে নিচ্ছে, শিকড় দিয়ে হচ্ছে পানি বা তার অন্যান্য খাবার দাবার যা লাগে ওইটাও শোষণ করে নিচ্ছে। বা একটা কুপি বাতি জ্বলতেছে, সো কুপি বাতির মনে করো ওই সুতাটা, সলতেটা মনে করো নিচে হচ্ছে কেরোসিনের মধ্যে আছে, উপরে আগুন জ্বালাই দিচ্ছি, জ্বলতেছে। সো কেমনে উপরে আগুন জ্বলতেছে, কারণ এই যে সুতা আছে, এই সুতা দিয়ে বেয়ে বেয়ে কিছু গ্লিসারিন উপরে উঠে গেছে। তো এই যে জালিকা বেয়ে, কোনো একটা সূক্ষ্ম জালিকা বেয়ে তরল উপরে উঠে চলে যাচ্ছে বা তরল স্থান বদল করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এইটাকেই বলে হচ্ছে কৈশিক নালিকা, ঠিক আছে। সুতার মধ্যে সূক্ষ্ম নল থাকে না, সুতা পুরাটাই সূক্ষ্ম নল, সুতা পুরাটাই সূক্ষ্ম নল, ওখানে কি আছে, সবগুলা সুতা। তো সুতার প্রত্যেকটা অণু ও বেসিক্যালি তরল পদার্থকে কি করতেছে, পরিবহন করতেছে, প্রত্যেকটা তরল পদার্থকে ও পরিবহন করতেছে, ঠিক আছে। ওকে, কর্পূর পানিতে নাচে, কর্পূর ব্যাপারটা হচ্ছে এরকম, কর্পূর এটা এখন একটু দেখাইতে পারলে ভালো হইতো। কর্পূর বেসিক্যালি একটা উদ্বায়ী পদার্থ। সো কর্পূরকে যখন হচ্ছে পানি দিবা, পানিতে দিবা, সো তখন কর্পূর যেটা করে ঠুস ঠাস ঠাস ঠুস করে ফাটতে থাকে। মনে করে এইখানে পানি আছে, সো এই পানির মধ্যে তুমি কয়েক ফোঁটা কর্পূর দিয়ে দিলা, পানির মধ্যে তুমি কয়েক ফোঁটা কর্পূর দিয়ে দিলা। তো কর্পূর যেহেতু উদ্বায়ী পদার্থ, ও পানির সাথে মিশতে চায় না, পানির সাথে দ্রবীভূত হইতে চায় না, তো এই কর্পূর ঠুস করে এইদিকে লাফ দেয়, এই কর্পূর ওইদিকে লাফ দেয়, এই কর্পূর এইদিকে লাফ দেয়, এই কর্পূর এইদিকে লাফ দেয়, এই জন্য এরকম র্যান্ডম লাফালাফি করতে পারে। তো এইটাকে বলে হচ্ছে আর কি যে কর্পূর পানিতে নাচে, ব্যাপারটা এরকম। মোমবাতির সুতায় তো এরকম কোনো ঘটনা ঘটে না, মোমবাতি তো পড়ে, মোমবাতি তো উপর থেকে পুড়তে পুড়তে আসে, মোমবাতিতে তো অন্য কোনো জায়গায় তেল নাই যে তেল ছুঁয়ে ছুঁয়ে উপরে উঠতেছে, ওইখানে আগুন জ্বালাইছি, মোমবাতি তেল দিয়ে তো জ্বলে না, এটা বেসিক্যালি হারিকেন, কুপিবাতি এই ধরনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, সো এইবার বেসিক্যালি আমাদের কি দেখা দরকার, আমরা বেসিক্যালি দেখব হচ্ছে কৈশিক নল এবং কৈশিক নলে তরলের পৃষ্ঠটান। আমরা দেখব হচ্ছে কৈশিক নল এবং কৈশিক নলে তরলের পৃষ্ঠটান, কৈশিক নলে তরলের পৃষ্ঠটান। তো কৈশিক নল আমরা কাকে বলবো, কৈশিক নলের যদিও উদাহরণটা খুব একটা ভালো হয় না, সরু নলের মধ্য দিয়ে তরল পদার্থ পরিবহন। আচ্ছা হ্যাঁ, এইগুলা ক্যালেস্টাইম আউসোবার ভিতরে পাওয়া যায়। ফয়সাল কি জানি বলছো, বুঝি নাই, ঠিক আছে। রেকর্ডেড ক্লাস দেখা যাচ্ছে তো, কেন দেখা যাচ্ছে না আমি জানি না। আচ্ছা, তো কৈশিক নল আমরা কাকে বলতে পারি, কৈশিক নল হচ্ছে ধরেন
যদিও কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না, আপনারা কোল্ড ড্রিঙ্কস বাদ দেন, মনে করেন আপনারা ডাব খাচ্ছেন, ডাব ভালো জিনিস। সো একটা ডাব খাওয়ার সময় আপনি মনে করেন একটা স্ট্র বা একটা পাইপ ইউজ করতেছেন। সো পাইপের লেন্থটা কি অনেক বড় না? পাইপের লেন্থ কি অনেক বড়? হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ বাচ্চা লোক, আই লাভ ইউ অল। সেটা হচ্ছে আমরা মাত্র একটা আপডেট হয়েছে আমাদের অ্যাপে। সো এই আপডেটটা হওয়ার কারণে বেসিক্যালি আমাদের হয়তো সিস্টেম পুরাপুরি এখনো লোড হয় নাই, কিছু ক্লাস বা কিছু ডেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট উইদিন হাফ অ্যান আওয়ার বা আরো কম 15 to 20 মিনিটস সবকিছু ঠিক হয়ে যাবে। সো একদম ওয়ারি করার বদার করার দরকার নাই। আচ্ছা, সো কৈশিক নলের যে উচ্চতাটা আছে এই এইচ আছে, আর কৈশিক নলের যে ব্যাসার্ধ আছে, এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে এইচ এর মান আর এর চাইতে অনেক অনেক বড়। এইচ এর মান আর এর চাইতে কি অনেক অনেক বড়। কৈশিক নলের উচ্চতা তার ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক বেশি বড় হয়। ঠিক আছে, সো এই হচ্ছে কৈশিক নলের একটা বেসিক। অতি সূক্ষ্ম এবং সুষম ছিদ্র বিশিষ্ট নল, সূক্ষ্ম হবে এবং সুষম ছিদ্র বিশিষ্ট একটা নল হইলে, অর্থাৎ তার পুরাটার মধ্যে কি হবে, পুরাটার মধ্যে রেডিয়াস সেম থাকবে। কোথাও এরকম লম্বা হইলো, তারপর কোথাও এরকম চ্যাপ্টা হইলো, এইটারে কৈশিক নল বলা যাবে না, এইটাকে কৈশিক নল বলা যাবে না। ঠিক আছে, কৈশিক নল কি হবে? কৈশিক নল সুষম ছিদ্রের হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই কৈশিক নলের ভিতরে কি হচ্ছে, আমরা এই কৈশিক নলের ভিতরে তরলের পৃষ্ঠটান বের করতে চাই। তো আসেন আমাদের এবারের জার্নিটা একটু মজার, বেশ কিছু জিনিসপত্র আমাদের দেখা লাগবে। সো চলেন আমরা আমাদের বেশ কিছু জিনিসপত্র দেখার জার্নিটা শুরু করে ফেলি। ঠিক আছে, আচ্ছা, তো মনে করি এইটা হচ্ছে কোনো একটা পাত্র এরকম আছে, ছোট হস না কেন? কতগুলা? কি জ্বালা। ওকে, কোন একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কি আছে, এই পাত্রের মধ্যে আমরা হচ্ছে কোনো তরল পদার্থ ধরে নিলাম পানি রাখছি। পাত্রের মধ্যে আমরা কি করছি, পাত্রের মধ্যে আমরা পানি রাখছি। ঠিক আছে, আচ্ছা, তো কৈশিক নলের সংজ্ঞা বইতে এই সংজ্ঞার কথা বলা আছে, অতি সূক্ষ্ম এবং সুষম ছিদ্র বিশিষ্ট নলকে আমরা কৈশিক নল বলি। ঠিক আছে, ওকে ফাইন। সব নল কি কৈশিক নল যেগুলা পাইপের মতো? হ্যাঁ, বলা যায় সব নল কৈশিক নল যেগুলা পাইপের মতো। ঠিক আছে, আচ্ছা, সো এখন এই এই পাত্রের মধ্যে আমি কি করলাম, এই পাত্রের মধ্যে আমি সাপোজ একটা কৈশিক নল ডুবাই দিলাম। এই পাত্রের মধ্যে আমি কি করলাম, এই পাত্রের মধ্যে আমি একটা কৈশিক নল ডুবাই দিলাম। সো কৈশিক নলে পানি যদি হয়, তাহলে পানি হইলে পানি কি করবে, পানি একটু উপরের দিকে উঠে যাবে। পানি কি করবে, পানি একটু উপরের দিকে উঠে যাবে। সো উপরের দিকে উঠে পানি কি করবে, পানি তো অনুভূমিক ভাবে থাকবে না, পানি তো এইভাবে থাকবে না, পানি তো এরকম অনুভূমিক ভাবে থাকবে না। সো পানি কি করবে, পানি হচ্ছে এই রকম একটা শেপ তৈরি করবে, পানি হচ্ছে এই রকম একটা শেপ তৈরি করবে। সিলিন্ডারকে কৈশিক নল বলা যায় না, কারণ সিলিন্ডারের তো আসলে দৈর্ঘ্য আর ব্যাসার্ধ যদি অনেক বেশি পার্থক্য থাকে, তাহলে সেটাকে আমরা কৈশিক নল বলতে পারি। সো আমি যেটা করব, এই যে জায়গাটা আছে, এইটুকু জায়গাকে আমরা একটু জুম করব। এইটুকু জায়গাকে আমরা কি করব, এইটুকু জায়গাকে আমরা জুম করব। তাইলে এইটুকু জায়গাকে আমরা যদি একটু জুম করি, এইটুকু জায়গাকে আমরা যদি একটু জুম করি,
তাইলে আমরা কি দেখতে পারবো সেইটা খেয়াল করি এবার। এইটা আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে এই মনে করি এক পাশের নল, এবার একটু মোটা করে আঁকবো। এই মনে করি আরেক পাশের নল, তরল ছিল কদ্দূর পর্যন্ত, পাত্রের মধ্যে মনে করি তরল ছিল হচ্ছে এই দূর, পাত্রের মধ্যে তরল ছিল হচ্ছে এইটুকু পর্যন্ত। তো পাত্রের মধ্যে এইটুকু তরল ছিল, কিন্তু কৈশিক নলের মধ্যে তো তরল আরেকটু বেশি উঠে গেছে, কৈশিক নলের মধ্যে তরল আরেকটু বেশি উঠে গেছে। তো আমি ধরলাম যে তরল কদ্দূর পর্যন্ত উঠছে বা পানি কদ্দূর পর্যন্ত উঠছে, পানি হচ্ছে মোটামুটি এই রকম পর্যন্ত উঠে গেছে, পানি হচ্ছে মোটামুটি এই রকম পর্যন্ত উঠে গেছে। বুঝি? এই হচ্ছে পানির শেপ, এই হচ্ছে কৈশিক নলের মধ্যে পানির শেপ। পানি আছে এখানে, এখানেও পানি আছে, এইটুক পর্যন্ত ঠিক আছে। ওকে, রোগীর স্যালাইন শেষ হয়ে গেলে রক্তের চাপে একসময় স্যালাইনের পাইপ বেয়ে রক্ত উপরে উঠে আসে। হ্যাঁ বলতে পারেন। কৈশিক নলের উদাহরণের জন্য আসলে রক্ত নালিকা চিন্তা করলেই হয়। আমাদের রক্ত নালিকার ভিতর দিয়ে আসলে যেইটুকু তরল আমরা পাস করতেছি সেইটাই হচ্ছে নলের ভিতরে। পানির উচ্চতা বেড়ে যায় কেন আমরা সেটা দেখব। কেন উঠলো, কেন উঠলো আমরা সেটা নিয়ে কথাবার্তা বলতেছি, কেন উঠলো আমরা সেটা নিয়ে কথাবার্তা বলতেছি। কেন উঠলো এইটার এক ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি শুরুতে বলছি। কেন উঠলো এটার এক ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা শুরুতে বলছি। ঠিক আছে, খেয়াল করো পানির ক্ষেত্রে কি হয়, আসঞ্জন বলের মান বেশি হয়। কাঁচ পানিকে বেশি বলে টান দেয়, কাঁচ পানিকে বেশি বলে টান দেয়। সো এই টান খেয়ে পানি অটোমেটিক কিছুটা উঠে যায়। কাঁচ পানিকে বেশি বলে টান দেয়। কাঁচ এবং পানির আসঞ্জন বলের মান সংশক্তি বলের চাইতে কি হয়, বেশি হয়। কাঁচ এবং পানির আসঞ্জন বলের মান সংশক্তি বলের চাইতে বেশি হয়, এই জন্য পানি উঠে যায় বেসিক্যালি। তো এইটা সংশক্তি বল আর আসঞ্জন বল দিয়ে ব্যাখ্যা করছি। এরপরে আমরা পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করব, এরপরে আমরা পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করব। অ্যাপে নতুন আপডেট আসছে, ওই আপডেটে দেখো রিলস আপলোড হয়েছে, ওইখানে আমি আমাদের 6 নম্বর স্টুডিও ঘুরায় ঘুরায় দেখাইছি। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো কাহিনীটা কি ঘটতেছে। কাহিনীটা ঘটতেছে বেসিক্যালি এখানে তো একটা স্পর্শক আছে, এই বরাবর কি আছে, এই বরাবর এইখানটায় একটা স্পর্শক আছে। সো এই বরাবর একটা স্পর্শক আছে, আবার এই বরাবর এইখানে কি আছে, কঠিন এবং তরলের স্পর্শতলে এইখানটাতেও একটা স্পর্শক আছে। সো এই যে দুইটা স্পর্শক দেখতে পাচ্ছি, এই দুইটা স্পর্শক বরাবর, এই দুইটা স্পর্শক বরাবর কি কাজ করতেছে, এই দুইটা স্পর্শক বরাবর বেসিক্যালি কাজ করতেছে হচ্ছে পৃষ্ঠটান। এই দুইটা স্পর্শক বরাবর কি কাজ করতেছে, এই দুইটা স্পর্শক বরাবর বেসিক্যালি পৃষ্ঠটান কাজ করতেছে। এই পৃষ্ঠটানের কারণে, এই পৃষ্ঠটানের কারণে আসলে কি হচ্ছে, পানি টান খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এই পৃষ্ঠটানের কারণে পানি টান খেয়ে কি করতেছে, পানি টান খেয়ে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। বুঝি এইটুকু, এইটুকু বুঝি। স্পর্শক আবার সমান অসমানের কি আছে, স্পর্শক তো একটা সরল রেখা, তুই যত লম্বা করে টানবি সেটা তত লম্বা হবে, ছোট করে টানলে ছোট হবে। হ্যাঁ এগুলা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখান থেকে খেয়াল করে এখানেও আমাদের কাজ আছে, আমাদের আবারও এখান থেকে জুম করা লাগবে। সো ওই জুমে পরে যাচ্ছি। এখান থেকে খেয়াল করো কঠিন এবং তরলের অভ্যন্তরে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা কি, স্পর্শকোণ। তাহলে কঠিন এবং তরলের অভ্যন্তরে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে স্পর্শকোণ। কঠিন এবং তরলের অভ্যন্তরে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটা স্পর্শকোণ। তাহলে এইখানের এই অ্যাঙ্গেলটা কি হবে, স্পর্শকোণ। তো এটা যদি স্পর্শকোণ হয়, এটা জানলে আমাদের লাভ কি, এটা জানলে আমাদের লাভ হচ্ছে যে এই বরাবর উপরের দিকে কি হবে, এই বরাবর উপরের দিকে কাজ করবে হচ্ছে টি কস থিটা, এবং এই একই বরাবর উপরের দিকে কাজ করবে হচ্ছে টি কস থিটা। তাইলে উপরের দিকে দেখো, উপরের দিকে একটা পৃষ্ঠটান কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। সাহেব ধৈর্য ধরো, আসতেছি। উপরের দিকে একটা পৃষ্ঠটান কাজ করতেছে টি কস থিটা, মানে এটাই পুরা পৃষ্ঠটান না, এখানে আরো হিসাব নিকাশ আছে, বাট আমরা সেদিকে পরে যাচ্ছি। বাট কথা হচ্ছে উপরের দিকে একটা পৃষ্ঠটান কাজ করতেছে, এবং অনুভূমিক বরাবর,
অনুভূমিক বরাবর এই পাশে একটা পৃষ্ঠটান কাজ করে, অনুভূমিক বরাবর এই পাশে একটা পৃষ্ঠটান কাজ করে টি সাইন থিটা, এবং এই পাশে আরেকটা পৃষ্ঠটান কাজ করে টি সাইন থিটা। এই দুইটা টি সাইন থিটা একজন আরেকজনকে কি করে, এই দুইটা টি সাইন থিটা একজন আরেকজনকে হচ্ছে নাকচ করে দেয়, এই দুইটা টি সাইন থিটা একজন আরেকজনকে নাকচ করে দেয়। বাবু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, যে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল থিটা হইলে ওই অ্যাঙ্গেলটাও থিটা হওয়ার কথা না, মানে তরলের অভ্যন্তরের কোণটাই স্পর্শ কোণ, তরলের অভ্যন্তরের কোণটাই স্পর্শ কোণ। এখন এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে বিপ্রতীপ কোণের হিসাবে এই অ্যাঙ্গেলটাও তো থিটা হওয়ার কথা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যে টি সাইন থিটা গুলা আছে, যেই টি সাইন থিটা গুলা আছে এরা কি করবে, এরা হচ্ছে একজন আরেকজনকে নাকচ করে দিবে। টি সাইন থিটা গুলা একজন আরেকজনকে কি করবে, নাকচ করবে। শাহেদ, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন এইখান থেকে আমরা আরেকটু সামনে আগাই। তো এইখান থেকে আমরা যদি আর একটু সামনে আগাইতে চাই, আমরা এই ছবিটা বাদ দিতে পারবো না, তো আমরা যেহেতু ছবিটা বাদ দিতে পারবো না, তো এই ছবিটাকে নিয়েই আমরা একটু সামনে আগাইলাম। তো ছবি, তো ছবিটাকে নিয়ে যদি আমরা একটু সামনে আগাই, তাহলে এখন খেয়াল করেন, খেয়াল করেন এই জায়গা থেকে, এই জায়গা থেকে ধরেন আমি টপ ভিউ দেখতেছি, আমি মনে করেন টপ ভিউ দেখতেছি, তাইলে উপর থেকে যদি দেখি, উপর থেকে যদি দেখি এই বরাবর ডানে, এই বরাবর বামে, এই বরাবর এই পাশে, এই বরাবর এই পাশে, সবগুলা কি আছে, সবগুলা আছে হচ্ছে টি সাইন থিটা, সবগুলা কি আছে, সবগুলা আছে হচ্ছে টি সাইন থিটা। তো সবগুলা টি সাইন থিটা একে অপরকে কি করে দিবে, সবগুলা টি সাইন থিটা একে অপরকে নাকচ করে দিবে, কারণ এটা তো গোল। তো প্রতিটা বিন্দুতেই বাইরের দিকে কে কাজ করতেছে, প্রতিটা বিন্দুতেই বাইরের দিকে কাজ করতেছে টি সাইন থিটা, প্রতিটা বিন্দুতেই বাইরের দিকে কাজ করতেছে টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা গুলা একজন আরেকজনকে কি করলো, নাকচ করে দিল, নিষ্ক্রিয় করে দিল, ঠিক আছে? আচ্ছা, এবার মনে করেন আপনি ফ্রন্ট ভিউ দেখতেছেন, তাইলে ফ্রন্ট ভিউ আপনি যদি দেখতে চান, মনে করেন আপনি সামনে থেকে দেখতেছেন, তো যে কোনো একটা বিন্দুতে উপরের দিকে কত কাজ করছিল, টি কস থিটা। এখন টি কস থিটা কি শুধু এক বিন্দুতে কাজ করবে? না, টি কস থিটা তো প্রতিটা বিন্দুতে কাজ করবে, এই পাশের বিন্দুতে কাজ করবে, ওই পাশের এই বিন্দুতে কাজ করবে, এইখানের বিন্দুতে কাজ করবে, এই পাশের বিন্দুতে কাজ করবে। সো প্রত্যেকটা বিন্দুতে কে কাজ করতেছে, প্রত্যেকটা বিন্দুতে কাজ করতেছে টি কস থিটা, প্রত্যেকটা বিন্দুতে কে কাজ করতেছে, টি কস থিটা, প্রত্যেকটা বিন্দুতে কে কাজ করতেছে, টি কস থিটা। লেখার জায়গায় হচ্ছে না, ছোট করে দেই। ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুতে কে কাজ করতেছে, প্রত্যেকটা বিন্দুতে কাজ করতেছে হচ্ছে টি কস থিটা, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, আপনি কি বলতে পারবেন এই যে টি কস থিটা গুলা কাজ করতেছে, এই যে টি কস থিটা গুলা কাজ করতেছে, এরা মোট কতটুকু দৈর্ঘ্যে কাজ করতেছে, টি কস থিটা এরা মোট কতটুকু দৈর্ঘ্যে কাজ করতেছে, ঠিক আছে? এগুলা কেমনে নাকচ করে, সবাই তো একই দিকে, সবাই তো একই দিকে, সো একই দিকে হইলে কি সবাই নাকচ করবে? তাহমিদ, ভেরি গুড, ভেরি গুড তাহমিদ, লাভ ইউ সো মাচ। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন এই যে টি কস থিটা গুলা আছে, টি সাইন থিটা গুলা সবাই একজন আরেকজনকে নাকচ করবে, টি সাইন থিটা গুলা সবাই একজন আরেকজনকে নাকচ করবে, কিন্তু টি কস থিটা গুলা ওরা বেসিক্যালি এই বৃত্তের পরিধির সকল বিন্দুতে কাজ করতেছে না, এই বৃত্তের পরিধির সকল বিন্দুতে ওরা কাজ করতেছে না। তাইলে বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। সুতরাং এল সমান কি লিখতে পারবো,
এল সমান লিখতে পারবো হচ্ছে 2πr। বুঝেন এল এর মান কি হবে? এল এর মান হবে হচ্ছে 2πr। এল এর মান হবে 2πr। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? এইটুকু বুঝতে যদি কারো কোনো সমস্যা না থাকে তাইলে এইখান থেকে চলে আসেন। আমরা কি জানতাম? আমরা জানতাম পৃষ্ঠটান টি সমান কি? টি সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এল। সুতরাং এই যে এফ আছে, এই এফ সমান কি হবে? টি ইন্টু এল। বা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? টি মানে তো পৃষ্ঠটান। এখন এখানে তো টি নাই, টি এর বদলে এখানে কি আছে? টি এর বদলে আছে টি কস থিটা। টি তো না, পৃষ্ঠটান তো আর টি না। এখানে পৃষ্ঠটানের মান কত? পৃষ্ঠটানের মান হচ্ছে টি কস থিটা। সুতরাং আমরা এইখান থেকে লিখব এফ সমান হচ্ছে টি কস থিটা ইন্টু 2πr। সো এইখান থেকে আমরা ঊর্ধ্বমুখী বলের জন্য একটা সমীকরণ পাইছি। ঊর্ধ্বমুখী বলের জন্য একটা সমীকরণ পাইছি। তাইলে সেই ঊর্ধ্বমুখী বলের সমীকরণটা কি? ঊর্ধ্বমুখী বলের সমীকরণটা হচ্ছে এফ সমান 2πr ইন্টু টি কস থিটা। 2πr ইন্টু টি কস থিটা। বাবু এই যে টি কস থিটা, সুবহানা, এই যে টি কস থিটা কাজ করতেছে, এই টি কস থিটা কতটুকু দৈর্ঘ্যে কাজ করতেছে? কতটুকু দৈর্ঘ্যে কাজ করতেছে? ও এই বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দুতে কাজ করতেছে না? এই বৃত্তের পরিধির কি করছে? বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দুতে কাজ করতেছে। তাহলে বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দুতে যদি কাজ করে তাহলে এল এর মান কি হবে? এল এর মান হবে এই বৃত্তের পরিধির সমান। কারণ কতটুকু দৈর্ঘ্যে পৃষ্ঠটান কাজ করে সেইটাই তো এল। কতটুকু দৈর্ঘ্যে পৃষ্ঠটান কাজ করে সেইটাই তো এল ছিল, তাই না? কতটুকু দৈর্ঘ্যে পৃষ্ঠটান কাজ করে সেইটাই তো এল। সো কতটুকু দৈর্ঘ্যে এই টি কস থিটা কাজ করতেছে? এই পুরা বৃত্তের পরিধির উপর টি কস থিটা কাজ করতেছে। ঠিক আছে, এখন লাইভ ক্লাস কর অ্যাপে একটা নতুন আপডেট আসছে, এই কারণে হয়তো রেকর্ড দেখা যাচ্ছে না। এইটা নিয়ে একেবারে প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি এইখান থেকে যদি আমরা আরেকটু দেখি। আচ্ছা, এই ছবিটাকেই যদি আমি আরেকবার একটু পাকড়াও করি, তো এই ছবিটাকে আমি আরেকবার একটু পাকড়াও করলাম। পাকড়াও করে এবার আমি চলে আসলাম হচ্ছে এইখানে। সো এইখানে আসার পর আবারও এখানে একটু কেচ্ছা কাহিনী করা লাগবে। তো আসেন, যা যা কিছু এক্সট্রা আছে আমি এই জিনিসপত্রগুলো একটু মুছে দিতে চাচ্ছি। এগুলো আমার লাগবে না, বরং আমার তরলের লেয়ারটা কিরকম ছিল? তরলের লেয়ারটা ছিল হচ্ছে এই। তরলের লেয়ারটা ছিল হচ্ছে এই হচ্ছে তরলের লেয়ার, ঠিক আছে? আচ্ছা, সো এবার এই যে ছবিটা আছে এই ছবিটাকে একটু বড় করব। টি কস থিটা গুলো আমার এখানে দরকার নাই। চাইলে তীর চিহ্নগুলো মুছে দিলাম। আচ্ছা, তাহলে খেয়াল করেন পানি কদ্দূর আছে? পানি হচ্ছে এই পর্যন্ত আছে। এখন উপরের দিকে কি কাজ করতেছে? উপরের দিকে একটা বল কাজ করতেছে। উপরের দিকে একটা বল কাজ করতেছে। নাকচ মানে বৃত্তটাকে ছোট করে ফেলবে, নাকচ মানে নিষ্ক্রিয় করে ফেলবে। ডান পাশেও টি সাইন থিটা, বাম পাশেও টি সাইন থিটা। তাইলে লব্ধির মান কত? লব্ধির মান 0। এই পাশেও যদি টি সাইন থিটা থাকে, তাইলে লব্ধির মান হবে 0। কোনো টানাটানি কাজ করবে না, ঠিক আছে? নাকচ মানে বুঝতে পারছিস? সহজ কথা। আচ্ছা, ইশরাত জাহান কখন জয়েন করছো? কিছুই বুঝতে পারো নাই? তাহলে তো টেনশনের কথা। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই যে পানিটা উঠছে, পানিটা কোত্থেকে উঠছে? পাত্রে পানি ছিল এই পর্যন্ত। পাত্রে পানি কদ্দূর ছিল? পাত্রে পানি ছিল এই পর্যন্ত।
তাইলে পাত্রের লেয়ার থেকে পানি কদ্দূর পর্যন্ত উঠছে, সো এইটুকু পর্যন্ত আমি দেখলাম যে পানি উঠছে নর্মালি, এইটুকু পর্যন্ত। কতটুকু পর্যন্ত ভাই? এই পর্যন্ত, এই পর্যন্ত পানি নর্মালি উঠছে। তাইলে এই এইচ উচ্চতা পর্যন্ত পানি নর্মালি উঠছে। এখন এই এইচ উচ্চতার পরে আরেকটু অংশ আছে, এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, লেখালেখি বন্ধ করেন, লাগলে লেখালেখি বন্ধ করেন, এই জিনিসটা একটু বুঝেন। এই যে এইচ উচ্চতার উপরেও পানি কিছুটা উঠে গেছে না? এইচ উচ্চতার উপরেও পানি কিছুটা উঠে গেছে না? তাহলে এইটুকু পানির জন্য, এইটুকু পানির জন্য এখানে পানি কদ্দূর? এই যে এইটুকু পানি, এই যে কোণা দিয়ে দেখা যাচ্ছে একটু পানি কার্ভ হয়ে উঠে গেছে, এখানে কোণা দিয়ে একটু পানি কার্ভ হয়ে উঠে গেছে। সো এইটুকু পানির ভর বা আয়তন লাগবে। এইটুকু পানির কি লাগবে? ভর, মানে আয়তন লাগলে, আয়তন লাগলে আমরা ভর বের করতে পারবো। তাহলে খেয়াল করেন, এই যে যেখান থেকে এক্সট্রা পানিটুকু উঠছে, এই যে এখানে এক্সট্রা পানিটুকু উঠছে, এইটাকে নাম দিলাম, এইটাকে নাম দিলাম সাপোজ, এইটাকে নাম দিলাম হচ্ছে ভলিউম এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা ভলিউম। আর এইটাকে নাম দিলাম কি? এইটাকে নাম দিলাম হচ্ছে ভলিউম ভি। তাহলে দুইটা আয়তন, একটা হচ্ছে ভলিউম এক্সট্রা, ইন্টিগ্রেশন করা লাগবে না, ইন্টিগ্রেশন করা লাগবে না, আমরা ইন্টিগ্রেশনের দিকে না গিয়ে কিভাবে পারি সেটা দেখব, ঠিক আছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন করা যায়, ভেরি গুড, ইন্টিগ্রেশন করা যায়, বাট আমরা এখানে ইন্টিগ্রেশন করব না, ইন্টিগ্রেশন করা ছাড়াই আমরা করব। তাহলে দুইটা ভলিউম আছে, তাইলে পানির মোট আয়তন আমরা যদি বাইর করতে চাই, তাহলে আমরা যদি পানির মোট আয়তন বাইর করতে চাই, তাইলে পানির মোট আয়তন সমান কি হবে? পানির মোট আয়তন সমান হবে ভি প্লাস ভি এক্সট্রা, এই হবে হচ্ছে পানির মোট আয়তন, ঠিক আছে। আচ্ছা, এই এটা সমান বলে এইচ, যাবে এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে উচ্চতা, দুইটা সমান কেমনে সমান হইল? ওকে, তাহলে এখন আসেন ভি এর মান তো আমরা বের করতে পারবো, কারণ আলটিমেটলি এটা একটা সিলিন্ডার, এবং এই সিলিন্ডারের ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে আর। এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত? এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ভি সমান আমি কি বলতে পারবো? ভি সমান আমি বলতে পারবো না পাই আর স্কোয়ার এইচ। এটা যদি একটা সিলিন্ডার হয়, এটা যদি একটা সিলিন্ডার হয়, এইচ উচ্চতার একটা সিলিন্ডার যদি হয়, এইচ উচ্চতার যদি একটা সিলিন্ডার হয়, তাহলে আমরা বলতে পারবো না যে নিচের অংশের আয়তন, নিচের অংশের আয়তন কত? ভি সমান পাই আর স্কোয়ার এইচ বলা যাবে। ভি সমান কি? ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখন আমাদের ঝামেলা কোথায়? আমাদের ঝামেলাটা হচ্ছে ভি এক্সট্রার কাছে। এই যে ভি এক্সট্রা অতিরিক্ত যদ্দূর উঠছে, এইটুকুর মান আমরা বাইর করতে চাই। এই যে পানি যতটুকু অতিরিক্ত উঠে গেছে, পানি যতটুকু অতিরিক্ত উঠে গেছে, এইটুকুর মান আমরা বাইর করতে চাই, এইটুকুর মান আমরা বাইর করতে চাই, এইটুকুর মান। এইটুকুর আগে আমাদের আয়তন লাগবে, আয়তন জানলে আমরা মান বাইর করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন খেয়াল করেন, এই যে এখানটায় দেখা যাচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা তো আলটিমেটলি একটা সিলিন্ডারের অংশ, তাই না? আলটিমেটলি তো জিনিসটা একটা সিলিন্ডার, কারণ এটা তো সিলিন্ডারের অংশই দেখা যাচ্ছে, এটা আলটিমেটলি তো সিলিন্ডারের উপরের একটা অংশ। এটা কি বুঝি? এইটা আলটিমেটলি সিলিন্ডারের একটা অংশ, একটা সিলিন্ডারের কাটা অংশ, পুরাটা এই যে পুরাটা দেখা যাচ্ছে, এই পুরাটা কি? এই পুরাটা হচ্ছে সিলিন্ডারের একটা কাটা অংশ, একফালি সিলিন্ডার, এটা হচ্ছে একফালি সিলিন্ডার। আচ্ছা, খুব ভালো কথা, একফালি সিলিন্ডার, গুড, বিয়োগ দেওয়া লাগবে। তাহলে খেয়াল করেন, এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত? আর। এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত? এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর। এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত? এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু এইটা একটা বৃত্তাকার বা একটা গোলক তৈরি করছে, গোলক, প্যারাবোলা না, গোলক তৈরি করছে,
যেহেতু এটা একটা গোলক তৈরি করছে, এখানে অর্ধ গোলক দেখা যাচ্ছে, তাহলে এইটুকুর মানও কত হবে? এইটুকুর মানও হবে হচ্ছে আর। তাহলে এই যে সিলিন্ডারটা দেখা গেছিল এখানে, এই যে সিলিন্ডারটা দেখা গেছিল এখানে, এই সিলিন্ডারটা কিরকম সিলিন্ডার? এই সিলিন্ডারটা এমন একটা সিলিন্ডার যেই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে আর, এবং যেই সিলিন্ডারের ব্যাসার্ধটাও কত? ব্যাসার্ধটাও হচ্ছে আর। ঠিক আছে, উচ্চতাও আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমাদের পুরা সিলিন্ডার নিয়ে আবার লাভ নাই। কেন পুরা সিলিন্ডার নিয়ে লাভ নাই? কারণ এই যে মাঝখানের অংশটা আছে, মাঝখানের অংশটা আছে, এই অংশে কি পানি আছে? মাঝখানের এই যে সাদা সাদা অংশ আছে, এই অংশে কি পানি আছে? এই অংশে তো পানি নাই। তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখো এটা বুঝো কিনা, এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের আয়তন থেকে, কিছু একটা বিয়োগ করা লাগবে। সিলিন্ডারের আয়তন থেকে কি করা লাগবে? সিলিন্ডারের আয়তন থেকে কিছু একটা বিয়োগ করা লাগবে। তো কাকে বিয়োগ করব? তো জিনিসটা আসলে কি? ধরো এখানে একটা গোলক ছিল। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখানে একটা গোলক ছিল। সো এই যে গোলকটা আছে, এই যে গোলকটা আছে, এই গোলকটাকে কি করা লাগবে? গোলকটা তো পুরা নাই। এটা কি আছে? এটা আছে হচ্ছে গোলকের অর্ধেক। এটা কি আছে? এটা আছে গোলকের অর্ধেক। ভেরি গুড, গুড। বৃত্ত না, বৃত্ত না, গোলক, গোলক। বৃত্ত বললে তো 2 ডিমেনশনাল হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা একটা ফুটবলের অর্ধেক, এটা একটা ফুটবলের অর্ধেক। তাহলে আমরা বলতে পারবো সিলিন্ডারের আয়তন মাইনাস অর্ধ গোলকের আয়তন, সিলিন্ডারের আয়তন মাইনাস অর্ধ গোলকের আয়তন। সো যদি এইটা বুঝতে পারেন আপনারা, তাইলে জীবন অনেক সুন্দর আমাদের জন্য। এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে এই যে ভি এক্সট্রাটা আছে, ভি এক্সট্রাটা আছে, এখান থেকেই লিখে ফেলি, তারপর পরে গিয়ে সাইজ করব। এই যে ভি এক্সট্রা আছে, এই ভি এক্সট্রা সমান হচ্ছে সিলিন্ডারের আয়তন মাইনাস অর্ধগোলকের আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর স্কোয়ার ইন্টু আর, মাইনাস অর্ধগোলকের আয়তন, গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, এইটার অর্ধেক, তার মানে হাফ, বা এইখান থেকে হচ্ছে পাই আর কিউব মাইনাস এখানে আসবে 2/3 অফ পাই আর কিউব, বা এখান থেকে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, দ্যাট মিনস হচ্ছে 1/3 পাই আর কিউব। কত পাইলাম? ভি এক্সট্রার মান কত পাইলাম? ভি এক্সট্রার মান পাইলাম হচ্ছে 1/3 পাই আর কিউব। তার মানে ওই যে অতিরিক্ত তরলটা ছিল, অতিরিক্ত তরলটা ছিল, ওই অতিরিক্ত তরলটার আয়তন কত? অতিরিক্ত তরলটার আয়তন হচ্ছে 1/3 পাই আর কিউব। অতিরিক্ত তরলটার আয়তন হচ্ছে 1/3 পাই আর কিউব। বেসিক্যালি আমরা সুষম কৈশিক নল যদি চিন্তা করি, যেখানে তার দৈর্ঘ্যের মান তার ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক বেশি, এই ক্ষেত্রে অবশ্যই গোলক হবে, অর্ধগোলক হবে। একফালি সিলিন্ডারের উচ্চতা ব্যাসার্ধের সমান। হ্যাঁ, ওই যে বললাম যে দৈর্ঘ্যের মান এত বেশি, সেটা ব্যাসার্ধের তুলনায় অনেক কম। তো এইখানে বেসিক্যালি এরকম একটা গোলাকার শেপ তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা। সুতরাং পানির মোট আয়তন, তো আমরা এই জিনিসটাই আবার লিখে ফেলতে পারি। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং পানির মোট আয়তন সমান ভি সমান ভি এক্সট্রা। সো ভি সমান কত? ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি এক্সট্রা সমান কত? ভি এক্সট্রা সমান হচ্ছে 1/3 পাই আর কিউব। সো এইখান থেকে তুমি যদি পাই আর স্কোয়ার কমন নাও,
পাই আর স্কোয়ার কমন নিলে কি থাকে, পাই আর স্কোয়ার কমন নিলে থাকে এইচ প্লাস আর বাই থ্রি, পাই আর স্কোয়ার কমন নিলে থাকে এইচ প্লাস আর বাই থ্রি। বিপ্লি, হাই বিপ্লি, কি অবস্থা বিপ্লি? ঠিক আছে, ওকে। ওকে ফাইন, কিসে কি লাগবে? কিছু লাগবে না? হ্যাঁ ফয়সাল যা, ছুটি, তোর ব্রেক, ছুটি ছুটি ফয়সাল, ছুটি ছুটি। আচ্ছা, সো আমরা এখান থেকে পানির আয়তন বের করছি, সো পানির আয়তন বের করছি। সো আমরা এখন বের করতে চাই হচ্ছে উত্থিত তরলের ভর, উত্থিত তরলের ভর এম সমান কি হবে? এম সমান হবে রো ইন্টু আয়তন, তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি। তাইলে এবার বের করি উত্থিত তরলের ওজন, তাহলে উত্থিত তরলের ওজন ডব্লিউ সমান কি হবে? ডব্লিউ সমান হবে এম জি। দ্যাট মিনস এইখান থেকে আসবে কি, এইখান থেকে আসবে হচ্ছে এম জি সমান, বসায় দাও, তাহলে এম জি সমান এম এর মান তো আমরা বাইর করছি, তাইলে এম এর মান হচ্ছে রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি ইন্টু জি। তাইলে খেয়াল করেন, খেয়াল করেন এইখান থেকে আমরা কি পাইছি, এইখান থেকে নলে কতটুকু তরল উপরে উঠছে সেইটার ওজন বাইর করে ফেলছি, নল দিয়ে কতটুকু তরল উপরে উঠছে সেইটার ওজন বাইর করে ফেলছি। তাইলে এই পাশে কি আসছে আর বাই থ্রি। তো খেয়াল করেন, খেয়াল করেন সিলিন্ডারের ভলিউমে এইচ লিখেন নাই কেন? সিলিন্ডারের ভলিউমে এইচ লিখছি তো বস, এই যে পাই আর স্কোয়ার এইচ, আর এখানে এখানে বেসিক্যালি উচ্চতা আর ব্যাসার্ধ সমান, উচ্চতা আর ব্যাসার্ধ সমান, সো এই কারণে এইচ এর জায়গায় আর লিখেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখান থেকে খেয়াল করেন আমাদের কাহিনী শেষ, সূত্র চলে আসছে। তো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা ছিল এই ছিল কৈশিক নল, এই ছিল তরলের লেয়ার। সো এখান থেকে কদ্দূর পর্যন্ত উঠছে, ধরে নিলাম যে এইচ উচ্চতা পর্যন্ত উঠছে, তরলটা কদ্দূর উঠছে, তরলটা এইচ উচ্চতা পর্যন্ত উঠছে। এখন এই যে তরলটুকু আছে, এই যে তরলটুকু আছে, এই তরলের তো একটা ওজন কাজ করতেছিল নিচের দিকে, ডব্লিউ সমান এমজি কাজ করতেছিল কি নিচের দিকে, এবং উপরের দিকে, উপরের দিকে জি দেই নাই না, উপরের দিকে কি হয়েছিল, উপরের দিকে একটা পৃষ্ঠটান জনিত বল কাজ করছে। উপরের দিকে কি হয়েছে, উপরের দিকে হচ্ছে একটা পৃষ্ঠটান জনিত বল কাজ করছে। সো কতক্ষণ পর্যন্ত তরলটা উঠবে, যতক্ষণ পর্যন্ত এফ এবং এমজি ব্যালেন্স হবে না, যতক্ষণ পর্যন্ত এফ এবং এমজি ব্যালেন্স হবে না ততক্ষণ পর্যন্ত তরলটা কি করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তরলটা উপরে উঠতে থাকবে। সুতরাং আমি বলতে পারি সাম্যাবস্থায়, আমি বলতে পারি হচ্ছে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হবে ঘটনা, সাম্যাবস্থায় এফ সমান সমান হবে হচ্ছে ডব্লিউ এর সমান, বা এইখান থেকে এফ এর একটা মান বের করছিলাম কত, টি কস থিটা ইন্টু টু পাই আর, তাহলে টি কস থিটা ইন্টু টু পাই আর সমান সমান ডব্লিউ সমান কি পাইছি, ডব্লিউ সমান পাইছি হচ্ছে রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি ইন্টু জি। ওকে ফাইন, মেলা কিছু কাটাকাটি যায়, আসেন কাটাকাটি করি। তাহলে এই পাই পাই কাটা, আর এর সাথে স্কোয়ার কাটা, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আর কিছু কাটা যায় না, বা এইখান থেকে লিখেন টি সমান সমান কি, টি সমান সমান হচ্ছে একটা আর আছে, একটা রো আছে, একটা জি আছে, তাহলে লিখো আর রো জি ইন্টু এইচ প্লাস
r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। সো এই হচ্ছে কৈশিক নলে তরলের পৃষ্ঠটানের সূত্র। কৈশিক নলে তরলের পৃষ্ঠটানের সূত্র কি? কৈশিক নলে তরলের পৃষ্ঠটান, কৈশিক নলে তরলের জি লিখছি তো এখন, কৈশিক নলে তরলের পৃষ্ঠটানের সূত্র হচ্ছে আর রো জি ইন্টু এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। আচ্ছা, ডেরিভেশন লাগবে না, ডেরিভেশন লাগবে না, বাট ডেরিভেশন ছাড়া হুদাই একটা সূত্র লিখে দিলে তো তুই বুঝতি না। আচ্ছা, এফ সমান ডব্লিউ, ব্যাপারটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে উপরের দিকে একটা বল সবসময় কাজ করবে, আর ওজন কাজ করবে কি নিচের দিকে। তো এই তরলটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে? তরলটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে? যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হবে না, ততক্ষণ পর্যন্ত তরল কি করবে? উপরে উঠবে। যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হবে, ততক্ষণ পর্যন্ত তরল উপরে উঠবে। সো এই কারণে বলছি সাম্যাবস্থায় শুরুতে কি ঘটছিল? শুরুতে তো অবশ্যই উপরের দিকে বলের মান বেশি, নাইলে তরল এই উচ্চতায় উঠলো কেমনে? তরল এই উচ্চতায় উঠলো কেমনে? অবশ্যই উপরের দিকে বলের মান বেশি ছিল, কিন্তু উপরের দিকে বলটা একটা সময়ে ওজনের মানের সমান হয়ে যাবে, কারণ তরল উঠতেছে উঠতেছে উঠতেছে। সো যত বেশি তরল উঠবে ওজনের মান বাড়তে থাকবে। সো বাড়তে বাড়তে এক সময় ঊর্ধ্বমুখী বল আর ওজন সমান হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে, হ্যাঁ বলে দিচ্ছি। সো এখান থেকে কি পাইছি? টি সমান আর রো জি ইন্টু এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2। সো এই জিনিসটা কি? এইটা হচ্ছে কৈশিক নলে, কৈশিক নলে তরলের পৃষ্ঠটান, কৈশিক নলে তরলের পৃষ্ঠটান। টি সমান কি? টি সমান হচ্ছে আর রো জি ইন্টু এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। তো এইটাই হচ্ছে বেসিক সূত্র। এই সূত্রটাই মনে রাখবো আমরা এবং চেষ্টা করব যাবতীয় সকল ম্যাথ এই সূত্র দিয়ে সলভ করার জন্য। কিন্তু এইটার কিছু স্পেশাল কেসেস আছে। সো একটা কেস নাম্বার 1 আপনাকে বলল, যেহেতু আমরা জানি আর এর মান এইচ এর চাইতে অনেক কম, সুতরাং r/3 এর মান এইচ এর চাইতে আরো কম হবে। তো তখন আমরা চাইলে r/3 কে কি করতে পারবো? r/3 কে আমরা উপেক্ষা করতে পারবো। তো তখন আমার সূত্র কি হবে? টি সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। সো এইটা হইতে পারে একটা সূত্র, টি সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বইতে এই সূত্রটাই ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করা হয়েছে। আর কেস নাম্বার 2, যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, তখন cos 0 ভ্যালু কত? cos 0 ভ্যালু 1। তখন আমরা লিখতে পারবো টি সমান হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এইটাও আরেকটা সূত্র হইতে পারে। এই হচ্ছে দুইটা ডিফারেন্ট সূত্র, দুইটা ডিফারেন্ট ভার্সন, বাট আমরা চেষ্টা করব সবসময় এইটাই ব্যবহার করার জন্য। এইটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, এইটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। ঠিক আছে, আজকে তো আর কিছুই নেই এছাড়া। মানে কি এর মানে কি বস? বুঝি নাই। বুঝতে পারছি, টি সমান কি আর রো জি। এত ল কেমনে মনে রাখবেন? পড়বেন, লিখবেন, মনে থাকবে। পড়বেন, লিখবেন, মনে থাকবে। এখন খেয়াল করেন, cos 0 ডিগ্রির মান কত? 1। cos 45 এর মান কি? সামথিং পজিটিভ। তরল উপরে উঠলে ওজন কিভাবে কমবে? না, ওজন কমবে না তো বাবু, ওজন বাড়বে।
তরল যত উপরে উঠতে থাকবে নলের ভিতরে তরলের ওজন বাড়তে থাকবে, নলের ভিতরে তরলের ওজন বাড়তে থাকবে, কমবে না তো। শুরুতে ওজনের মান কম, কারণ কোনো তরল উঠে নাই, টানের মান বেশি। সো ওই টানের কারণে তরল উপরে উঠতেছে। সো তরল যখন উপরে উঠতেছে তখন ওর ভিতরে কি হয়েছে, ওর ভিতরে হচ্ছে পানিগুলা বাড়তেছে, সো পানির ওজন বেড়ে যাচ্ছে। সো এই জন্য উপরের দিকে বল আর ওজন এক সময় সমান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, জুরিনের সূত্রে এইটাই বলা হয়েছে। জুরিনের সূত্রে এই যে লাইনটা আছে, এই লাইন থেকে খেয়াল করো, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে, এই লাইন থেকে একটু খেয়াল করি আমরা, এই লাইন থেকে আমরা খেয়াল করি, এখানে খেয়াল করেন, যদি পি রো জি কনস্ট্যান্ট হয়, মানে যদি তরল একই থাকে এবং পাত্র যদি একই থাকে, তাহলে টি রো জি যদি কনস্ট্যান্ট হয়, তাইলে এইখান থেকে দেখো আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক 1/r। এইটাই বেসিক্যালি জুরিনের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, এমন আহামরি কিছু না। সো মনে রাখবো আমরা, যেই নল যত বেশি সূক্ষ্ম তার ভেতর দিয়ে তরলের উচ্চতা তত বেশি হবে। যেই নল যত বেশি সূক্ষ্ম তার ভিতর দিয়ে তরলের উচ্চতা তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা কথা একটু বলে দেই, ওই যে সূত্র দেখছিলাম, এই সূত্রে এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে ঘটনা কি হবে, ঘটনা হবে হচ্ছে নলে তরলের আরোহণ, নলে তরলের আরোহণ হবে, তরল উপরের দিকে উঠবে, যেমন পানির ক্ষেত্রে। আর যদি এইচ এর মান নেগেটিভ হয়, কস থিটার উপর ডিপেন্ড করবে, কস থিটার উপর ডিপেন্ড করবে, কস 90 ডিগ্রির চাইতে বেশি হইলেই তো থিটার মান কি নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা। সো এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে নলে তরলের অবরোহণ ঘটবে বা নামবে, অবরোহণ বা নামবে, ও নিচে নেমে যাবে। আর আরোহণ মানে ও হচ্ছে উঠবে, আরোহণ মানে উঠবে, অবরোহণ মানে নামবে। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে শূন্য না তো বাবু, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মান পরিবর্তন হয়নি, মান পরিবর্তন হয়নি, সেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুব আছে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে খেয়াল করো, পারদের ক্ষেত্রে এই ছবিটা বোঝা যাচ্ছে। পারদের ক্ষেত্রে কাহিনীটা কি হয়, আমি পারদের ক্ষেত্রে ছবিটা এখানে বোঝা যাচ্ছে না, তোরা হয়তো পিডিএফ এ ভালো বুঝতে পারবি, আমি জাস্ট একবার একটু বলে দেই। মনে করি এই নলের মধ্যে কি আছে, এই নলের মধ্যে পারদ আছে, আমি চিন্তা করলাম, মানে এই পাত্রের মধ্যে পারদ আছে। সো পাত্রের মধ্যে এই লেয়ার পর্যন্ত পারদ আছে। এখন এই পাত্রের মধ্যে আমি যদি একটা, সরি, এই পাত্রের মধ্যে আমি যদি একটা কৈশিক নল ডুবায়ে দেই, এই পাত্রের মধ্যে আমি যদি একটা কৈশিক নল ডুবায়ে দেই, তখন দেখা যাবে এখানে যদ্দূর পর্যন্ত আছে এইখানে থাকবে হচ্ছে তার চাইতে কম, বাইরে থাকবে বেশি, ভিতরে থাকবে কম। তো পারদের ক্ষেত্রে কি হবে, পারদের ক্ষেত্রে অবরোহণ ঘটবে, পারদের ক্ষেত্রে নেমে গেছে। হ্যাঁ, পারদটা নেমে গেছে, দেখা যাচ্ছে ছবিটা একটু হালকা হয়ে গেছে, বাট পারদটা নেমে গেছে। মানে অ্যাকচুয়ালি লিকুইডের লাইন কই ছিল, অ্যাকচুয়ালি লিকুইডের লাইন ছিল এখানে, কিন্তু অ্যাকচুয়ালি লিকুইডের লাইন কই ছিল, অ্যাকচুয়ালি লিকুইডের লাইন ছিল হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইডের লাইন ছিল এখানে, কিন্তু পারদ নেমে গেছে এইখানে। সো এইটুকু কি হয়েছে, এইটুকু অবরোহণ হয়েছে, ডিপ্রেশন হয়েছে, নেমে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন। আর পানির ক্ষেত্রে কি হয়েছে, পানির ক্ষেত্রে পানি উঠে গেছে, পানির ক্ষেত্রে পানি উঠে গেছে। ঠিক আছে, ওকে, আমি ছবিগুলো ক্লিয়ার করে দিলাম যাতে তোমরা দেখতে পাও। আচ্ছা, একটু সামনে যাই দেখি, আজকে একটা টপিক ছুটে গেছে। সো এইটা হচ্ছে 90 ডিগ্রির চাইতে বেশি হইলে উঠবে, যদি 90 ডিগ্রি হয় তখন এইচ এর ভ্যালু 0, আর 90 ডিগ্রির চাইতে বড় হইলে এইচ হবে কি নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, ওকে।
সো টি সমান কি, টি সমান হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এটাই বেশি লিখে, কিন্তু আমরা বেসিক যে সূত্রটা দেখছি সেটা মনে রাখবো, বেসিক যে সূত্রটা দেখছি সেটা মনে রাখবো। হ্যাঁ, পারদের জন্য 90 চাইতে বেশি, 180 চাইতে কম। পারদের জন্য এক্সাক্ট ভ্যালুটা 139 ডিগ্রি বা 140 ডিগ্রি, 139 বা 140 ডিগ্রি, এটা মনে রাখলেই চলবে। ঠিক আছে, আচ্ছা এই অধ্যায়ে সব সূত্র লেখা আছে। তো জুরিনের সূত্র কথা এখানে বলা আছে। জুরিনের সূত্রটা কি? জুরিনের সূত্র হচ্ছে যে কৈশিক নলে কোনো তরলের অধিক্ষেপ বা অবক্ষেপ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। সো ব্যাসার্ধ যত কম হবে তরল তত বেশি উঠবে, ব্যাসার্ধ যত কম হবে তরল তত বেশি উঠবে। আচ্ছা, কোন পরীক্ষায় কৈশিক নলে উত্থান পদ্ধতিতে পানির পৃষ্ঠটান নির্ণয় করা হচ্ছে। খুব ভালো কথা, নলের ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, তাইলে ব্যাসার্ধের মান কত? ব্যাসার্ধের মান 0.5 মিলিমিটার। দ্যাট মিন্স 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। এবং কৈশিক নলে পানির উচ্চতা 3 সেন্টিমিটার, তার মানে এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। দ্যাট মিন্স 0.03 মিটার। পানির পৃষ্ঠটান কত? পানির ঘনত্ব দেওয়া আছে, রো দেওয়া আছে কত? রো দেওয়া আছে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। রো দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। এখন খেয়াল করো, তোমার এখানে স্পর্শকোণের কোনো কথা বলা নাই, তোমার এখানে স্পর্শকোণের কোনো কথা বলা নাই। আগের ক্লাস শো করবে, ইফতেজার অ্যাপে একটা নতুন আপডেট আসছে, এই জন্য হয়তো শো করতেছে না, শো করবে। একদম রিল্যাক্স থাকো, চিল থাকো, হাফ এন আওয়ারের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কি বের করতে চাই? আমরা হচ্ছে পানির পৃষ্ঠটান বের করতে চাই। তো পৃষ্ঠটান বের করার জন্য আপনারা সূত্র বসায় দেন, টি সমান হচ্ছে আর রো জি ইন্টু এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই 2। যেহেতু তোমাকে কোনো কিছু বলা নাই তাই তুমি ধরে নাও, কিছু করার নাই, তুমি ধরে নিবা যে স্পর্শকোণ থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। স্পর্শকোণ থিটার ভ্যালু কত? স্পর্শকোণ থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। থিটা হচ্ছে স্পর্শকোণ, ও মানে থিটা দেওয়া নাই, থিটার ভ্যালু এখানে কিছু যেহেতু বলা নাই, আমরা ধরে নিব স্পর্শকোণের মান কত? স্পর্শকোণের মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা সো ক্যালকুলেশন করেন, আমি আর ক্যালকুলেশনে গেলাম না, সবকিছু দেওয়া আছে। আচ্ছা, একটি পারদ ব্যারোমিটারের নলের ব্যাস দেওয়া আছে। সো আর এর ভ্যালু হচ্ছে 1.5 মিলিমিটার। দ্যাট মিন্স 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। কাচের সাথে পারদের স্পর্শ কোণ, তাইলে থিটার ভ্যালু বলে দেওয়া আছে 145 ডিগ্রি। পারদের পৃষ্ঠটান দিয়ে দেওয়া আছে, পারদের পৃষ্ঠটান দিয়ে দেওয়া আছে 4.85 ইন্টু 10 টু দি পাওয়ার -1। কি দরকার ছিল? নিউটন পার মিটার। ব্যারোমিটারটিতে পারদ স্তম্ভের উচ্চতা যখন 555 মিলিমিটার, পারদ স্তম্ভের উচ্চতা কত? পারদ স্তম্ভের উচ্চতা হচ্ছে এই এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 755 মিলিমিটার। দ্যাট মিন্স এইটাকে লিখতে পারবো 0.755 মিটার। বের করতে হবে বায়ুমণ্ডলের প্রকৃত চাপের মান কত, তার মানে পি অ্যাটমসফিয়ারিক, বায়ুমণ্ডলের চাপের মান পি অ্যাটমসফিয়ারিকের মান কত বের করতে বলছে। দেখেন চাপের মান বের করতে বলছে, একটু চিন্তা করেন দেখি, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, একটু চিন্তা করেন দেখি কিভাবে আমরা করতে পারি, বায়ুমণ্ডলের চাপের মান বের করতে পারি কিভাবে। আগের ক্লাস শো করবে, আগের ক্লাস শো করবে বেটা, আগের ক্লাস শো করছে না কারণ অ্যাপে একটা আপডেট আসছে, তো এই জন্য হয়তো আগের ক্লাস শো করছে না। ঠিক হয়ে যাবে, উইদিন ভেরি শর্ট টাইম ঠিক হয়ে যাবে।
উইদিন ভেরি শর্ট টাইম ঠিক হয়ে যাবে। ইফতেজার, আমি একটু আগেও তোকে রিপ্লাই দিয়েছি, তুই আবারও একই কথা কেন কপি পেস্ট করে যাচ্ছিস বাবু? ফয়সাল, মায়ের খাবি। চাপের মানের জন্য তুই কোনো সূত্র জানোস না? চাপের মানের জন্য কোনো সূত্র জানোস না? মাইনাস তো আসার কথা না আমেনা, মাইনাস তো আসার কথা না বাবু। উচ্চতার মান মাইনাস আসবে, উচ্চতার মান মাইনাস আসবে, কিন্তু চাপের মান তো আসলে মাইনাস আসবে না। এফ বাই এ হবে না। এফ বাই এ কেন করতে চাচ্ছি আমরা? আমরা এফ বাই এ কেন করতে চাচ্ছি? খেয়াল করো, এখানে যে এইচটা লিখছি, এই এইচটা বেসিক্যালি আমাদের তো সূত্রে একটা এইচ আছে, তাই না? সো এইচটাকে এইচ লিখলে বেসিক্যালি সমস্যা হয়। আমাদেরকে কোশ্চেনে এখানে কি বলছে, কোশ্চেনের এই লাইনটা খেয়াল করো, ব্যারোমিটারটিতে যখন পারদ স্তম্ভের উচ্চতা, তো এইটা বেসিক্যালি ব্যারোমিটারে, ব্যারোমিটারে পারদের উচ্চতা বা পারদ স্তম্ভের উচ্চতা, এইটা হচ্ছে 755 মিলিমিটার। 755 মিলিমিটার, এটা হচ্ছে ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা। তো বেসিক্যালি আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা হচ্ছে পারদের ঘনত্বের মান কিন্তু আমরা জানি, পারদের ঘনত্বের মান আমরা জানি, এইটা হচ্ছে 13,600। পারদের ঘনত্ব, পারদের ঘনত্বটা কত? পারদের ঘনত্বটা হচ্ছে 13.6 ইন্টু 10 কিউব। তো পারদের ঘনত্ব হচ্ছে রো ইকুয়ালস টু হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। 13,600 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পারদ স্তম্ভের ঘনত্ব, এইটা হচ্ছে পারদ স্তম্ভের ঘনত্ব। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যে এইচ পড়ছিলাম, এই এইচ এর নাম কি ছিল? এইচ এর নাম ছিল হচ্ছে তরলের আরোহণ, মানে তরলের উচ্চতা, তরলের উচ্চতা, আরোহণ বা অবরোহণ, তরল কদ্দুর উঠছে বা কদ্দুর নামছে। এইচ এর পরিচয় কি ছিল? এইচ এর পরিচয় ছিল, এইচ হচ্ছে তরলের উচ্চতা, তরলটা নলের মধ্যে কদ্দুর আসে বা নলের মধ্যে কদ্দুর ঢুকে যায়, এইটা হচ্ছে ছিল কি আমার এইচ এর পরিচয়, এইটা ছিল হচ্ছে আমার এইচ এর পরিচয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করেন, আপনার এখানে যেটা দেওয়া আছে এইটা বেসিক্যালি ওই এইচ না, এইটা হচ্ছে ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা, এটা হচ্ছে ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা, এইটাকে তুমি এইচ বলবা না। তো তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল এইচটা বের করা, নলে তরলের অবরোহণ কত এইটা বের করা।
তো আমরা কি লিখবো, আমরা লিখবো টি সমান হচ্ছে, যদি এই সূত্রেই আসি, আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। যদি এই সূত্র লিখি, সো এই সূত্র থেকে আমাদের কাজ কি হবে, এই সূত্র থেকে আমাদের কাজ হচ্ছে এইচ এর মান বের করা। আমাদের প্রথম কাজ হচ্ছে এইচ এর মান বের করা। এইচ রো জি দিয়ে করলে অঙ্কটা হয়ে যায় না, আমরা এইচ রো জি দিয়ে করব না, এইচ রো জি দিয়ে করব না, আমাদের এইচ এর মান জানা লাগবে বস, আমাদের এইচ এর মান জানা লাগবে, এই এইচ এর মান জানা লাগবে। আচ্ছা, এইচ রো দিয়ে করলে মিলার কথা না, এইচ রো জি দিয়ে করলে মিলার কথা না, কারণ নলের মধ্যে তরলটা কিছুদূর নেমে গেছে, নলের মধ্যে তরলটা কিছুদূর নেমে গেছে। নলে তরলকে দেখা গেছে কত উচ্চতায়, নলে তরলকে দেখা গেছে 755 মিলিমিটার উচ্চতায়, কিন্তু ওইটা বেসিক্যালি ওর অ্যাকচুয়াল উচ্চতা না। এই 755 মিলিমিটারটা বেসিক্যালি ওর অ্যাকচুয়াল উচ্চতা না, উচ্চতাটা ওর এখানে ভিন্ন কিছু। সো এইখান থেকে এইচ এর মানটা বাইর করি, এখান থেকে এইচ এর মানটা বাইর করি। এইচ সমান কি আসবে, এইচ সমান আসবে হচ্ছে 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। দ্যাট মিন্স এইখান থেকে আমরা কি লিখতে পারবো, এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, সবকিছুর মান বসাই, সবকিছুর মান বসাই, তাহলে 2 ইন্টু টি এর মান কত 0.485 ইন্টু কস থিটার মান কত কজ অফ 145 ডিগ্রি ডিভাইডেড বাই ঘনত্ব কত 13,600 ইন্টু আর এর মান কত 1.5 ইন্টু 10⁻³ জি এর মান কত 9.8। ক্যালকুলেশন করলে এইচ এর মান বের হবে। ভেরি গুড নিলয়, নিলয় চুম্মা, নিলয় একদম কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। না ফয়সাল, এইটা নলে তরলের উচ্চতা, এইটা নলে তরলের উচ্চতা, আমাদের তরলের অবরোহণ কদ্দূর হইছে। হ্যাঁ নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে, কারণ কজ 145 আছে না, নেগেটিভ আসবে। 2 ইন্টু 0.485 ইন্টু কজ 145 ডিভাইডেড বাই 13,600 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 10⁻³ ডিভাইডেড বাই 9.8 করলে আসে হচ্ছে -3.97 ইন্টু 10⁻³ -3.97 ইন্টু 10⁻³ মিটার। তো এইটুকু কি হইছে, এইটুকু অবরোহণ হইছে, এইটুকু তরল নলের ভিতরে কি হইছে, এইটুকু তরল নলের ভিতরে নেমে গেছে। সো আমরা কি বাইর করতে চাই, আমরা বাইর করতে চাই হচ্ছে বায়ুমণ্ডলের প্রকৃত চাপের মান কত। তাহলে প্রকৃত চাপ, আগে প্রকৃত উচ্চতা বের করি। প্রকৃত উচ্চতা কত, প্রকৃত উচ্চতা হচ্ছে ওই যে ওখানে কি ছিল 0.755, 0.755 মাইনাস অফ এইটা 3.97 ইন্টু 10⁻³ মিটার। দ্যাট মিন্স এইটা করলে কত আসে 0.755 মাইনাস অফ 3.97 যোগ করলেই তো হইতো ইন্টু 10⁻³ করলে আসে হচ্ছে 0.75897 মিটার। এবার আপনি করতে পারেন, এবার আপনি চাইলে এই পুরাটারে আপনি চাইলে কোনো একটা নাম দেন। সাপোজ এটারে আপনি নাম দিলেন হচ্ছে H1। তো চাপ কত হবে, চাপ হবে হচ্ছে H1 রো জি। বলেন বুঝতে পারছেন কিনা। ওই তো 759 759 758 যেটাই আসছে আর কি, 759 বা 758 যেটা আসছে সেটা।
বুঝি? বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমাকে জানায়েন গ্রুপে যে বুঝতে পারছেন কিনা। আমরা প্রবাহী পদার্থ চ্যাপ্টারটা মোটামুটি বা স্থিতিস্থাপকতা প্রবাহী পদার্থ দুইটা মিলাই যে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, সেটা মোটামুটি আমরা 95% শেষ করছি। অল্প একটা টপিক, একটা ছোট্ট একটা সূত্র বাকি আছে, সো ওই সূত্রটা নেক্সট ক্লাসে পড়ায় এমসিকিউর সাথে একসাথে সলভ করে দিব। রো হচ্ছে এইটা, রো হচ্ছে এইটা 13,600 পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব সুকুমার, রো হচ্ছে পারদের ঘনত্ব বসাবো, রো হচ্ছে পারদের ঘনত্ব বস। আর বেশি মেইন টপিক নাই, মেইন টপিক আমরা আসলে সব পড়েই ফেলছি, মেইন টপিক আমরা আসলে সব পড়ে ফেলছি। ছোট্ট একটা টপিক বাকি আছে, অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপের একটা টপিক বাকি আছে। জাস্ট দুইটা সূত্র, তোরা বললে দুইটা সূত্র লিখে দিতে পারি অথবা ছুটিও দিয়ে দিতে পারি, যেটা তোরা বলবি আর কি। অ্যান্সার আমি মুখস্থ করি নাই বস, আমাকে অ্যান্সার বলে লাভ নাই, আমাকে অ্যান্সার বলে লাভ নাই। হ্যাঁ শেষ, প্রায় শেষ। ঠিক আছে, ওকে বাচ্চা লোক, থ্যাংক ইউ। শেষ করছি আজকের মতো এখানে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ও নেক্সট ক্লাস বলি, আগামীকালকে বেসিক্যালি একটা ক্লাস রেকর্ড করব, ওই লাস্টে একটা ছোট টপিক আছে আর এমসিকিউ সলভ করাবো। সো এই দুইটা মিলায় একটা রেকর্ডেড ক্লাস আকারে অ্যাপে চলে যাবে। আর বুধবারে বেসিক্যালি আপনাদের সাথে মানে ঈদের আগে আমাদের লাস্ট লাইভ ক্লাস, সেই ক্লাসে আমরা ইনশাল্লাহ সৃজনশীল সলভ করব। ঠিক আছে, সবাই পড়েন, চ্যাপ্টারটা রিভিশন দিয়ে আইসেন, এমসিকিউ সলভ ক্লাস আছে, সৃজনশীল সলভ ক্লাস আছে, চ্যাপ্টার আমাদের কমপ্লিট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।